আসসালামু আলাইকুম, আদাব, গুড মর্নিং। আমি শাহিন আহমেদ কানাডা ক্যালগারি থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজ 13ই জানুয়ারি আমাদের ক্যালগারিতে সকাল 9 ঘটিকা, ভ্যাঙ্কুভার বিসিতে আমাদের সকাল 8 ঘটিকা এবং ফ্লোরিডাতে সকাল 11 ঘটিকা। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমাদের অনুষ্ঠানটি আমাদের একটু প্রফেশনাল বডিদেরকে নিয়ে আজকে আমি সাজিয়েছি। সেটা হচ্ছে যে স্কোপ অফ ফার্মাসিস্ট ইন ইউএসএ এন্ড কানাডা। আমি সাধারণত ফেসবুকে আমাদের কানাডা থেকে এবং বাংলাদেশ থেকে প্রচুর আমাদের যারা ফার্মাসিস্ট ভাই বোনেরা আছেন তারা আমার সাথে নক করে থাকেন যে আসলে তারা জানতে চাচ্ছিলেন যে আসলে কি অবস্থা এখন। অনেকেই বিভিন্নভাবে কানাডার এই জব অপরচুনিটি সম্পর্কে অনেক কিছু বলছে এবং অনেক ইমিগ্রেশন নিয়ে আসছে, কেউ ভিজিট ভিসা নিয়ে আসছে, কিভাবে কি করা যায়, কেউ স্টাডি পারমিট নিয়ে আসছে, তাহলে এই ফার্মাসিস্টদের জন্য কি স্কোপ থাকতে পারে সেই বিষয়ে অনেকে অনেক কিছু জানতে চাচ্ছে। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমাদের একটি মুক্ত আলোচনা। এই মুক্ত আলোচনাতে আমরা সাধারণত 3টি ডিপার্টমেন্ট নিয়ে আমরা সাধারণত কথা বলে থাকবো। সেটা হচ্ছে যে কমিউনিটি ফার্মেসি, হসপিটাল ফার্মেসি এবং রিসার্চ। বাংলাদেশি ফার্মাসিস্ট যারা আছেন তারা এখানে শুধু যে ফার্মেসি, অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়াল ফার্মেসি এখানে আছে, ইন্ডাস্ট্রিয়াল ফার্মেসিতে অনেকে কাজ করছে, বাট আমি আজকে নিয়ে এসেছি যে কমিউনিটি ফার্মেসি, হসপিটাল ফার্মেসি এবং রিসার্চে যে শুধু কি আমি অ্যাজ এ ফার্মাসিস্ট আমি কি শুধুই কমিউনিটি ফার্মেসিতে কাজ করব, অথবা হসপিটাল ফার্মেসিতে কাজ করব, অথবা ইন্ডাস্ট্রিতে কাজ করব, আমাদের অন্যান্য কি স্কোপ আছে বা রিসার্চে আছে বা অন্যান্য জায়গাতে কি স্কোপ আছে। ফার্মাসিস্টরা যারা এখানে আছেন, যারা বাংলাদেশ থেকে যারা আসবেন, তারা একটু চিন্তা ভাবনা করতে পারেন যে আসলে আমাদের স্কোপগুলো অ্যাজ এ ফার্মাসিস্ট এই কানাডা এবং ইউএসএতে কোথায় কোথায় আছে। আমি আমাদের আজকের যারা আলোচক যারা আছেন তাদের সাথে পরিচয় হওয়ার আগে তাদের ছোট্ট একটি করে ভিডিও ক্লিপ দিচ্ছি, যে আপনারা হয়তো বা অনেকেই আপনাদের পরিচিত, আপনাদের অনেকেরই ক্লাসমেট হতে পারে, অনেকের সিনিয়র এবং ভাই হতে পারে, অনেকের জুনিয়র আমাদের ভাই হতে পারে আমাদের ডিপার্টমেন্টে। আমরা যারা 4 জন আজকে যারা আছি, আমরা সকলেই ঢাকা ইউনিভার্সিটি ফার্মেসি ডিপার্টমেন্টের আমরা গ্রাজুয়েট। আসুন আজকে আমাদের 3 জন বক্তার সাথে পরিচিত হই। প্রথমেই আমাদের সাথে আছেন, আমি জয়পুর বলছি, ক্যালগারি থেকে। আমি কমিউনিটি ফার্মাসিস্ট হিসেবে এখানে আলবার্টা প্রভিন্সে কাজ করছি, একটি রিটেল ফার্মেসিতে, নেম হচ্ছে লবল ফার্মেসি। থ্যাংক ইউ শাহিন ভাই টু ইনভাইট মি ফর দিস প্রোগ্রাম। খুব শীঘ্রই কথা হবে আপনাদের সাথে। আমাদের সাথে আমি সাদাত, ঢাকা ইউনিভার্সিটি ফার্মেসি 37 ব্যাচ। এখন আমি থাকি কানাডার ভ্যানকুভারে আর কাজ করছি একটি ইউএস বেসড বায়োটেক কোম্পানিতে। Assalamu alaikum. I am Muhammad Ibrahim Khalilur Rahman. I am a pharmacist. I graduated from University of Dhaka, Bangladesh, and also studied at St. John's University in New York for Masters in Pharmacology. I am working at this hospital, University of Florida Leesburg Hospital, for last 14 years as a clinical pharmacist. Thanks for having me.
প্রিয় দর্শকবৃন্দ, আমাদের সাথে আজকে যারা আলোচনায় অংশ নেবেন তাদের কিছুটা সংক্ষিপ্ত আপনাদের শুভেচ্ছা বক্তব্য শুনলেন। আসুন তাদের সকলের সাথে পরিচিত হই। প্রথমেই আমাদের সাথে আসছে ক্যালগেরি থেকে জয়ফুল। জয়ফুল, তোমাকে অনেক ধন্যবাদ। আজকে এই ভোর সকালে উঠে আমাদেরকে সময় দিয়েছ। প্রিয় দর্শকবৃন্দ, জয়ফুল আমাদের সাথে কমিউনিটি ফার্মেসিতে কাজ করছে। আমরা জয়ফুলের সাথে পরিচিত হব জয়ফুলের তার সাকসেস নিয়ে। আমাদের সাথে যুক্ত আছে ভ্যাঙ্কুভার থেকে, ব্রিটিশ কলম্বিয়া থেকে ডক্টর সাদাত। আমাদের সে রিসার্চে আছেন। ডক্টর সাদাত আমাদের সাথে যুক্ত হয়েছেন। ডক্টর সাদাত আরো 1 ঘন্টা পিছনে আমাদের চেয়ে সকাল 8 ঘটিকা আমাদের সকল ফার্মাসিস্ট ভাই বোনদের জন্য আলোচনার জন্য আজকে যুক্ত হয়েছেন। আমাদের সাথে ইউএসএ ফ্লোরিডা থেকে যুক্ত আছে মোহাম্মদ রহমান। এখানে আমাদের সাথে আজকে আমাদের সাথে যুক্ত হচ্ছে। তোমাদের সকলকে ধন্যবাদ। আমি প্রথমেই আজকে যে আমাদের জন্য একটি ফার্মাসিস্ট আমরা যারা আছি তাদের জন্য একটি সুখবর। তোমরা হয়তো অনেকেই জানো যে আমাদের এই প্রথম একজন ফার্মাসিস্ট বাংলাদেশে সংসদে যোগ দিয়েছেন আমাদের সাথে। উনি হচ্ছেন আমাদের মাননীয় সংসদ মোহাম্মদ নাসির শাহরিয়ার জাহেদি ভাই, যিনি একজন ফার্মাসিস্ট এবং উনি এই বাংলার সংসদের ইতিহাসে একজন ফার্মাসিস্ট হিসেবে প্রথম এমপি হিসেবে যুক্ত হয়েছে। ওনার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমরা ফার্মাসিস্ট হিসেবে নিজেকে গর্বিত মনে করছি। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি যে আমাদের যে স্কোপ অফ যে ফার্মাসিস্ট যে আছে এখানে, যে আমরা যে কিভাবে এখানে কি কাজ করছি আমরা বিভিন্ন ফার্মাসিস্টরা বিভিন্ন পেশাতে যারা এখানে আছেন। আমি রিসার্চে কাজ করছি, সাদাত রিসার্চে কাজ করছে, জয়ফুল কাজ করছে কমিউনিটি ফার্মেসিতে, রহমান কাজ করছে হসপিটাল ফার্মেসিতে। তাদের যে এই যে সাকসেসটা, আমাদের যে সাকসেসটা, এটা একদিনে অবশ্য হয়নি। এটার জন্য আমাদেরকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। আমাদের এই যে কাঠখড় পোড়ানোটা, যারা বাংলাদেশ থেকে যারা আসবেন, যারা বাংলাদেশ থেকে চিন্তা ভাবনা করছেন যেখানে এসে শুধুই কি আমি লাইসেন্স নেব, আমি কি শুধুই লাইসেন্স নিয়ে পড়াশোনা করব নাকি অন্য কোনো কিছু করা যাচ্ছে, অন্য কোনো কিছু করা সম্ভব, সেই হিসাবে আমরা আজকে 3 জনের যারা আছেন আমরা সবাই একটু মুক্ত আলোচনায় থাকবো। আসুন আমি প্রথমেই যাচ্ছি জয়ফুলের কাছে, যে জয়ফুল আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন যে কমিউনিটি ফার্মাসিস্ট হিসাবে। জয়ফুল, জানতে চাচ্ছি যে এই যে আমাদের যে কমিউনিটি ফার্মেসিতে যে যুক্ত হওয়া, কানাডা আসার পরে এই ধরনের যে একটি যে স্ট্রাগল লাইফ হোক আর যেটাই হোক, এই সাকসেসটুকু কতটুকু কিভাবে সম্ভব হয়েছে, আমাদের যারা সামনে যারা বর্তমানে যারা লাইসেন্সের জন্য ট্রাই করছে এবং সামনে যারা আসবে তাদের জন্য মানে কি কথা থাকতে পারে? Right. Thank you, Shan bhai. Until you pass the exam is really hard. It is harder more than 100%. So এটা শুধু আমার জন্য না, এটা সবার জন্য, যে যে পেশাতেই আছে সবার জন্য এটা একটা ধ্রুব সত্যি। পরীক্ষা পাস না করা পর্যন্ত পরীক্ষা অনেক কঠিন, এক্সাম অনেক কঠিন, বাট ট্রুলি এটা এত কঠিন না। আমি there is a lot of hurdles. আমি পজিটিভ জিনিসটাই আমি আসলে এক্সপ্রেস করতে চাই। আসার পরে আমরা বাংলাদেশ থেকে আসার পরে আমাদের এখানে কিছু সিস্টেমেটিক অ্যাপ্রোচ আছে, যে আপনি যদি এখানে ক্যানাডিয়ান লাইসেন্সিং সিস্টেমে যদি আপনি লাইসেন্সড হতে চান, রেজিস্টার্ড ফার্মাসিস্ট হতে চান, there is a very established procedure. কি করতে হবে, সো কোনো কনফিউশন নেই। এখানে টোটাল আপনাকে 3 এক্সাম আপনাকে ক্লিয়ার করতে হবে: evaluating, qualifying, and then OSCE exam. Each of the exam is really unique in a different way. Level of complexity, level of understanding about the profession, level of understanding about the Canadian epidemiology. Important thing হচ্ছে
everybody can do this. আপনি যদি পার্সেন্টেজের কথা চিন্তা করেন যে আমাদের ঢাকা ইউনিভার্সিটি জয়ফুল, আধুনিক আমি একটু ইন্টারাপ্ট করছি ভাইয়া। তোমার ব্যাকগ্রাউন্ডে একটা নয়েজ আসছে মনে হয়। একটা নয়েজ আসছে। ওকে, হ্যাঁ, প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ। সরি, যেটা বলছিলাম যে পার্সেন্টেজ অফ সাকসেস যদি আপনি চিন্তা করেন, এভরিবডি ইজ ডুইং দিস। কেউ 2 বছরে করছে, কেউ 4 বছরে করছে, কেউ 6 বছরে করছে। সো পজিটিভ থিং যে আমরা যে ব্যাকগ্রাউন্ড, আমরা যে একাডেমিক প্রোগ্রাম করে এসেছি, দ্যাট হ্যাজ রিয়েলি আ ভেরি গুড স্ট্রেংথ, ভেরি গুড বেসিস। যে ফাউন্ডেশনের উপরে বেস করে আমরা এখানে ফার্দার কোয়ালিফাইং করতে পারি এখানকার ক্যানাডিয়ান সিস্টেমে একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট হওয়ার জন্য। কিছু জিনিস ইম্পর্টেন্ট। নাম্বার 1 ইজ প্ল্যানিং। আমি কোথায় যাচ্ছি, আমি কি করতে চাই, এটার জন্য শুধু থিওরিটিক্যাল পার্সপেক্টিভে নিজের ড্রিম না হয়ে প্র্যাকটিক্যালি জিনিসগুলো আগে চিন্তা ভাবনা করা উচিত। এর জন্য আপনি ক্যানাডার যে কোনো প্রভিন্সেই যান না কেন, বাংলাদেশি ফার্মাসিস্ট আছে, বাংলাদেশি কমিউনিটি আছে, ইউ ক্যান গেট এ লট অফ ইনফরমেশন যে যারা এভাবে সাকসেসফুল হয়েছে তারা কিভাবে হয়েছে, তাদের কোনো পরামর্শ আছে কিনা। সো প্ল্যানিং ইজ ইম্পর্টেন্ট। আপনি কোথায় যাবেন, আপনি একটা নতুন সিটিতে যাওয়ার পরে আপনাকে স্ট্রাগল করতে হবে, আপনার লিভিং এক্সপেন্স আপনাকে অ্যাকোমোডেট করতে হবে, প্লাস আপনি আপনার ক্যারিয়ারের জন্য আপনি টাইম সেভ করবেন সো দ্যাট আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছাতে পারেন। সো আমার মনে হয় যে কানেকশন এবং প্ল্যানিং এই দুটো জিনিস যদি কেউ আসার আগে খুব ভালোভাবে একটু রিসার্চ করে নেয়, এখানে যারা আছে তাদের সাথে যদি কানেকশন লিঙ্ক আপ যদি ডেভেলপ করতে পারেন, সো আমার মনে হয় যে অনেক প্র্যাকটিক্যাল ওয়েতে আমরা এই ধরনের ইনফরমেশনগুলো পেতে পারি। এখানে আসার পরে অনেকে দেখা যায় যে না আমি কাজ করতেছি, আমি সময় করতে পারতেছি না, করতে পারতেছি না। দ্যাটস ট্রু। ক্যানাডিয়ান সিস্টেমে আমি ক্যানাডিয়ান সিস্টেমে কেন বলবো, আপনি যে কোনো জায়গাতে আপনি যদি স্কিল্ড পারসন না হন, ইউ আর নট গেটিং 40 hours. So if you are not getting 40 hours, you are not making enough money. But the question is how you can make a 40 hours a full-time job, a good job to support your living, and then you can think about your planning. ফার্মেসি সেক্টরে আমাদের এখানে যারা আসতে চান, একটা জিনিস খুবই ইজি। বাংলাদেশ থেকে আসার আগে আপনি বাংলাদেশে বসে এখানকার ফার্স্ট পার্ট আপনি ডকুমেন্ট এভালুয়েশন আপনি কমপ্লিট করে ফেলতে পারেন। দ্যাটস ইট, পিরিয়ড। এটা একবার আপনি করলেন, আই থিঙ্ক দিস লাস্ট ফর 5 years, এটা ভ্যালিড থেকে 5 years-এর জন্য। সো আপনার হয়তো 5 years-এর একটা উইন্ডো থেকে গেল যে ওকে আপনি ক্যানাডায় এন্ট্রেন্স করার পরই আপনি এভালুয়েটিং দ্য ফার্স্ট এক্সামের জন্য আপনি রেডি হতে পারেন। আর দ্য কোয়েশ্চেন, এভালুয়েটিং এক্সাম সম্বন্ধে যদি আপনি একটু খোঁজ খবর নেন যে এটার অ্যাকচুয়াল লেভেলটা কি, কমপ্লেক্সিটিটা কি, এটা আমাদের ইন্টারমিডিয়েট থেকে শুরু করে ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার টু লাস্ট ইয়ার মাস্টার্স, ইটস নট ইন স্পেসিফিক এরিয়া। আপনি যদি হোল সিলেবাস যদি চিন্তা করেন, ইউ উইল বি টোটালি লস্ট, লাইক হাউ কাম এত বিশাল পরিমাণ থিংস কিভাবে অ্যাকোমোডেট করা সম্ভব, কিভাবে পড়া সম্ভব। বাট if you just keep faith on you that what you have studied, that has a basis, আপনি যা পড়ে আসছেন, you have something and that's why you are here. প্লাস এখানে যারা আছে এখানে বিভিন্ন ধরনের ছোটখাটো কোচিং এবং অনেক এস্টাবলিশড গাইডেন্স আপনার পার্সোনালি এবং প্রফেশনাল লেভেলে অলরেডি এস্টাবলিশড। আপনি যদি এসবের সাথে সংযুক্ত হন, আপনি একটা সময় দেখবেন যে ওকে পরীক্ষার সিলেবাস অ্যাকচুয়ালি A to Z, বাট আপনি যদি টোটালি অ্যানালাইসিস করেন আপনাকে সার্টেন পার্সেন্টেজ অফ মার্কস আপনাকে কোয়ালিফাই করতে হবে। সো হুইচ এভার ওয়ে, আপনি ফার্মাকোলজি ভালো পারেন, আপনি ফার্মাকোগনোসি ভালো পারেন, আপনি ম্যাথমেটিক্স ভালো পারেন, ওভারঅল 100 মার্কসের মধ্যে ইউ হ্যাভ টু কোয়ালিফাই ফর 60 to 70%, দ্যাটস ইট। সো যে ম্যাথস ভালো পারে সে ম্যাথসে আপনার ফুল স্কোর করে, যে ফার্মাকোলজি ভালো পারে সে ফার্মাকোলজি সাইডে সে করে, যার ড্রাগ ডিস্ট্রিবিউশন প্যাটার্ন সম্বন্ধে ভালো আইডিয়া আছে। সো এটা আপনার ওন প্রেফারেন্স, এবং আমি মনে করি যে দিস ইজ নট এ ভেরি কমপ্লিকেটেড। মোস্ট অফ দ্য স্টুডেন্টস গেট ইন ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, দ্যাটস ইট, ইটস ডান, ইটস নট এ বিগ ডিল। এরপরে অ্যাকচুয়ালি আপনার রিয়াল ফ্যাক্টরটা শুরু হবে যখন আপনার কম্পিটেন্সি এখানকার ক্যানাডিয়ান এডুকেশন স্ট্যান্ডার্ড এবং ক্যানাডিয়ান লোকাল গ্র্যাডদের সঙ্গে আপনাকে কম্পেয়ার করতে হবে উইথ দ্য সেম এক্সাম। মেইন স্ট্রাগল, মেইন থিং আপনার এখানে শুরু হয়, বাট দের ইজ নো শর্টকাট। আমি শুধু এটুকুই বলতে চাই, ইট ইজ নট টু মাচ ডিফিকাল্ট, বাট দের ইজ এ সিস্টেমেটিক অ্যাপ্রোচ। যদি কেউ
properly follow করে, time spent করে throughout this system. MCQ totally is a theoretical exam. Now the question, when we studied in pharmacology, we studied in drug distribution back in Dhaka University with our teachers, with our friends, it has a different perspective. If you say kind of like a side effect of whatever, a water pill or an amlodipine, you got a kind of 5, 10, 12, 15 types of kind of side nausea, vomiting, headache, dizziness, etc., etc. But if you see for Canadian perspective, when the students study over here, they find out the basic or the most single important things that related with the patient care. So with the drug, cardiac drug, they find out how much extent is going to control the blood pressure. What are the main side effect? Main side effect is the dizziness, because low blood pressure symptoms can cause you the dizziness symptoms. So rather than 10 or 15 side effects, this is the only one thing is important in perspective. So that goes with an MCQ, the qualifying exam. Now, if somebody says, I'm going to study completely all the reference book at a time for 1 year or 1.5 years, and then I will go for the exam, definitely that's not enough. So the system is like that, especially for we like international pharmacy graduate যারা এখানে আসছি, এখানে compete করার চেষ্টা করছি যে we need a license. এটা আপনাকে বুঝতে হবে যে it's not the theoretical perspective you need to adapt, you need to memorize, or you need to learn. Important thing is also how this knowledge is applicable in the local system, because question যখন আপনার কাছে আসবে, qualifying question, it is not truly a kind of theoretical question. A question related with the patient care, a question related with the health system. So here is the time consuming process. আপনাকে পড়ালেখা করতে হবে, আপনাকে theoretical knowledge আপনাকে gather করতে হবে, at the same time প্র্যাকটিক্যাল ফিল্ডে ফার্মেসিতে আপনাকে ওয়ার্ক করতে হবে, সো দ্যাট সারাউন্ডিং এনভায়রনমেন্ট থেকে আপনার ফার্মাসিস্টের কাছ থেকে আপনি স্লোলি এখানকার সিস্টেম সম্বন্ধে আপনি ইনফরমেশনগুলো পেতে পারেন। and that's it. ধন্যবাদ জয়ফুল। প্রিয় দর্শকবৃন্দ, জয়ফুলের কাছ থেকে আপনারা শুনতে পেয়েছেন যে আসলে কিছু কিছু প্রসেস আছে। তো আমি চেষ্টা করছি যে আপনাদের সাথে একটি স্ক্রিন শেয়ার করার জন্য, যেখানে আপনারা জয়ফুলও দেখবে এখানে যে এখানে এই স্ক্রিনটা আমি পেয়েছি যে ফার্মাসিস্ট গেটওয়ে কানাডা ফর ইন্টারন্যাশনাল ফার্মাসিস্ট। এখানে দেখা যাচ্ছে যে এই সাইটটাতে আপনারা যদি যারা আসতে যাচ্ছেন, যারা পড়াশোনা করতে যাচ্ছেন, এখানে বেশ কিছু ইনফরমেশন এই সাইটটাতে দেওয়া আছে, গেটওয়ে নিউজ এখানে। এবং আমি এখানে দেখেছি যে এটাতে ন্যাপরা সম্পর্কেও এখানে ওদের মনে হয় অ্যাপ্রুভাল দেওয়া আছে। আরেকটু যেখানে যদি প্রভিন্স ওয়াইজ এখানে কিছুটা কস্টিংও দেওয়া আছে। দেখা যাচ্ছে যে অ্যালবার্টাতে এখন বর্তমান সময়ে যে অ্যালবার্টাতে কেউ যদি লাইসেন্স রিকোয়ারমেন্টস এর জন্য টোটাল কস্ট এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে যে কিভাবে কত টাকা লাগছে পিবিসি এক্সামের জন্য, কোয়ালিফাইং এক্সামের জন্য, সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে টোটাল কস্ট আপনার হয়তোবা লাগছে যে $19,940 এখানে দেওয়া আছে। এই জিনিসটুকু হয়তোবা এখানে সবকিছু মিলিয়ে দেওয়া আছে। আমি এখানে দেখাচ্ছি যে জয়ফুল হয়তোবা আরেকটু ভালো কিছু বলতে পারবে এই জায়গাতে। এখানে জয়ফুল, can you share something? Right. Whatever I was talking about, there's the initial phases, evaluating exam, qualifying exam, OSCE. So those are the one could be around like $3,000. There's the remaining, the most expensive part is the bridging program, যেটা কিনা এখানকার সিস্টেমে গত 5 বছরে one after another each of the province gradually আপনার এই জিনিসটাকে অ্যাডপ্ট করেছে। It was first in the Ontario, but right now এটা আপনি বিসিতে বলেন, এটা আপনি আলবার্টা বলেন, সাসকাচুয়ান বলেন। So once a student, an international pharmacy graduate, this is not applicable for the local grad. They goes for the, once they complete their academic part, they go for MCQ, they go for OSCE, and it's done. They got the license, and that exam is kind of like in May, every year May. 2 session হয়, মেতে হয়, নভেম্বরে হয়। Most of the local grad যায় হচ্ছে আপনার মেতে। But for international pharmacy graduate to improve or to increase the adaptation with the local knowledge, local care system, university
each of the university has adopted a program that's called the bridging program. So এটা আলবার্টাতে ইউনিভার্সিটি অফ আলবার্টা আপনার এই ব্রিজিং প্রোগ্রামের সাথে ডিল করে থাকে। নাও দিস ইজ মোর অর লেস ইজ ম্যান্ডেটরি, যে আপনি কোয়ালিফাইং এক্সাম অস্কি কমপ্লিট করার পরে you have to complete this bridging program before get into the license program. I want to say this is not 100% unique. এখনো কিছু different types of program আছে যেটা এখনো আপনি বাইপাস করতে পারেন। আমি ঠিক শিওর না যে এটা কতদিন সম্ভব হবে, বিকজ সিস্টেম গ্র্যাজুয়ালি আপনার আপডেট হয়ে যাচ্ছে। নেক্সট 5 years it will be mandatory. It is a little bit of costly, but এটা এমন না যে আপনাকে ওয়ান টাইম 13,000 or 14,000 আপনি এট এ টাইম পে করবেন। সো ইট ইজ এ সেমিস্টার সিস্টেম, এবং এটা যদি আপনি চান ইউনিভার্সিটি থেকে ইউ ক্যান গেট এ স্টুডেন্ট গ্র্যান্ট অর স্টুডেন্ট লোন অ্যাজ ওয়েল। সো দিস ইজ দ্য কস্ট, অ্যান্ড দ্য ওভারঅল objective of this bridging program is basically to improve the competency, to improve your knowledge, to be compatible with the local system. This is the new thing. I didn't do it. এখন পর্যন্ত আমি আমাদের ছেলেপেলের জুনিয়রদের কাছে যারা গত 2-1 বছরের মধ্যে হলো, I know that they didn't do it. So আমি to the point এখন আমি অতটা 100% ডিটেলস জানি না, but I know যে once you're done for your 3 exam, there is a way. Internship করতে হবে, that's mandatory, 1,000-hour internship in Alberta after you complete this exam. This is not only for IPG, this is also applicable for the local grad program. They also go for an আপনার কি বলবো এটাকে internship program before getting the final license. So everything is same. We just get one extra exam, evaluating exam, after first landing over here. Next 2 exam is totally compete with the local grad, local education system. That's really challenging, and that's really requires a lot of attention. But আমি স্ক্যারি কিছু বলবো না, I have done this one. আমি মনে করি যে everybody can do this one. Just only things you need to focus in a timely, in a proper way. কথা হচ্ছে যে তুমি তাহলে ব্রিজিং প্রোগ্রামটা নিয়েছিলে না? I didn't do that one. Okay. I didn't do that ব্রিজিং one. প্রোগ্রামটা একটি সময় I'm talking about 2006-7 এর কথা। তখন ওই সময়টা আমি যখন অন্টারিওতে ছিলাম, তখন ওই সময়টা ইট ওয়াজ ফান্ডেড বাই দি গভর্নমেন্ট, সামথিং লাইক দ্যাট। এটা কি এখনো আছে? এটা কি যারা ব্রিজিং প্রোগ্রামের লোনটা নেবে তাদেরকে কি আবার পে ব্যাক করতে হবে, নাকি এখনো স্টিল সেটা এটা আপনার ফান্ডিং প্রোগ্রাম ছিল। সো যে সময় আপনার ফান্ডিং প্রোগ্রাম, দ্যাট মিনস ইউ আর নট পেইং। এটা আপনার 10 months আই থিঙ্ক 10 months এর একটা প্রোগ্রাম, যেটা আপনাকে monthly আপনাকে financial support দিবে to cover your living expense plus your academic expenses, and 10 months you can't do anything. You are a full-time student. আপনি morning এ 8 o'clock এ শুরু করবেন, 4 o'clock এ আপনার class শেষ হবে, and that class totally designed for the exam purpose, for theoretical, for practical. Those are the things, just like a preparation exam. So back in the time it was good, but now the definition of that bridging program has been changed. Now it is part of university program, part of College of Pharmacy program. So College of Pharmacy is basically responsible for the registration process. So they design those things. So back in the time the bridging program chilo, তার থেকে এটা different. But that bridging program is still there, still here in Edmonton. I'm telling you, it's still there. ওকে, ধন্যবাদ জয়ফুল। আমরা আবার তোমার কাছে আবার ফিরে আসবো। থ্যাংক ইউ। দর্শকবৃন্দ, আপনারা দেখেছেন, আমি কিছুটা শেয়ার করেছি এবং জয়ফুলের কাছ থেকে শুনেছেন যে আসলে there are some challenges, but you can overcome those challenges. Where is a will, there is a way. Actually, তো এখন কথা হচ্ছে যে আমরা জয়ফুল আমাদের কমিউনিটি ফার্মাসিস্ট হিসেবে কাজ করছেন আমাদের অ্যালবার্টা, ক্যালগারিতে। যারা বিভিন্ন যারা আছেন, আমাদের বাংলাদেশি আছেন, যারা নন বেঙ্গলি আছেন, অন্যান্য কমিউনিটি যারা আছেন, সবাইকেই যে ফার্মাসি হিসেবে সেবা দিয়ে যাচ্ছে। আমরা এই কমিউনিটি ফার্মাসি থেকে এখন চলে যাচ্ছি যে আমাদের অন্য একটি রোলে। আমি যদি কমিউনিটি ফার্মাসি যদি না হতে পারি, আমি যদি চয়েস করতে না পারি, তাহলে আমার যদি অন্য কোনো সেক্টরে যদি আমার যদি ইচ্ছে থাকে, তাহলে কি আমি কি যাব? আমি লাইসেন্স পেলাম না, তাহলে কি এখন আমার কি হবে? আমি কানাডা চলে এসেছি, আমি আমেরিকা চলে এসেছি, আমি যদি এখন ফার্মাসিস্ট হতে পারি না, আমি তা বলে কি আমি হতাশাগ্রস্ত হব, নাকি আমার অন্য কোনো পথ খোলা আছে? সেই হিসাবে এখন আমাদের সাথে কথা বলবেন ডক্টর সাদাত।
যিনি কাজ করছেন, ডক্টর সাদাত কাজ করছেন কমপ্লিটলি রিসার্চ, পিএইচডি করেছে এডমন্টন ইউনিভার্সিটি থেকে, এখন ন্যানো টেকনোলজির উপর কাজ করছে। ডক্টর সাদাতের কাছে যাওয়ার আগে আমি ছোট্ট একটা ব্রেক নিচ্ছি। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ আমাদের সাথে থাকার জন্য। এখন চলে যাচ্ছি ডক্টর সাদাতের কাছে। ডক্টর সাদাতের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে ডক্টর সাদাত is not working as a licensed pharmacist, but he choose his career in a research development. So what is the real thing behind that? So ডক্টর সাদাত, তোমার কাছে আমার প্রশ্ন যে তুমি কেন এই রিসার্চটাকে পিএইচডি করে ডক্টরেট করে রিসার্চটাকে তুমি তোমার প্রফেশন হিসেবে চুজ করে নিয়েছো? ধন্যবাদ শাহিন ভাই এবং ধন্যবাদ জয়ফুল ভাই এবং ইব্রাহিম ভাই আপনাদেরকেও। বেসিক্যালি ইটস অল অ্যাবাউট প্যাশন। মানে আপনার যদি প্যাশন থাকে রিসার্চের প্রতি কিংবা নতুন কিছু আবিষ্কার করার প্রতি কিংবা নতুন কিছু আবিষ্কারের সাথে থাকার প্রতি, তাহলে বলবো যে প্যাশনটাই হচ্ছে মূল ভূমিকা পালন করে এই রিসার্চে আসার পিছনে। তো আমি বেসিক্যালি কানাডায় আসার পর এখানে স্টাডিটাই শুরু করেছিলাম। আমি মাস্টার্স করেছি ইউনিভার্সিটি অফ সাসকাচুয়ান থেকে। তখন কিছু ভালো কাজ হয় আমার রিসার্চ থেকে, তো ওইটার উপর ভিত্তি করেই আসলে আমার আগ্রহ জন্মায় যে কিভাবে আমি আমার প্যাশনটাকে আরো এক ধাপ উপরে নেওয়া যায়। তো সেই ক্ষেত্রে আমি যেটা প্ল্যান করেছিলাম যে পিএইচডি করে তারপরে এই লাইনে কোনো কিছু করার। তো বেসিক্যালি আমি বলতে চাই যে প্যাশনটাই হচ্ছে মূল বিষয়, মানে ফার্মাসিস্ট হিসাবে কাজ না করে রিসার্চে আসা। আচ্ছা, তাহলে তুমি কি ফার্মেসি লাইসেন্সের জন্য কি ট্রাই করেছিলে, নাকি যেহেতু তুমি মাস্টার্স করার পরে এই রিসার্চে ভালো কিছু করেছো, দেন ইউ appreciate I think that the university and the other colleagues that appreciated that, so then you decided to continue on this sector? রাইট, আসলে আমি ফার্মাসিস্ট হিসাবে কাজ করার জন্য চেষ্টা করি নাই, কারণ আমি চেয়েছিলাম মানে আমার যেটা ভালো লাগে সেটাই করার জন্য। তো আপনি যদি একটা কাজ করেন এবং সেটা যদি আপনার ভালো না লাগে, আমি বলবো যে সেই দিকে না যাওয়াই ভালো। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে ফার্মেসি সাবজেক্ট, এই সাবজেক্টটা এত বেশি ডাইভার্সিফাইড এবং আমরা যেভাবে ঢাকা ইউনিভার্সিটি থেকে কিংবা অন্যান্য ইউনিভার্সিটি থেকে বাংলাদেশ থেকে পড়ে এসেছি, তাতে আমাদের একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন জায়গায় কাজ করতে পারি। উই ক্যান ওয়ার্ক ইন দ্য ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি, উই ক্যান মানে এনি মেডিসিন রিলেটেড কিংবা আপনার মনে করেন ইঞ্জিনিয়ারিং রিলেটেড। এবং এই দেশে হয় কি, মানে আপনার বিভিন্ন সেক্টরে কাজ করার সুযোগ আছে ফার্মাসিতে। বা আপনি ধরেন যে রেগুলেটরি প্রফেশন কিংবা আপনার মনে করেন কেউ আপনার মনে করেন যে ইনফ্যাক্ট ইন্স্যুরেন্স কোম্পানিতেও ফার্মাসিস্টদের কাজ করার সুযোগ আছে। তো সেই সুযোগটা মানে অনেকগুলো সুযোগ আছে ফার্মাসিস্টদের জন্য। জাস্ট আমি বলতে চাই যে এটা শুধু লিমিটেড না যে ফার্মাসিস্ট হতে হবে, এইটা একটা বিষয়। আর আপনার যেটা ভালো লাগে আপনি, আমার ধারণা যে সেটাই করা উচিত, এবং আমি এইটাই বিশ্বাস করি এবং সেজন্য আমি ভেবে দেখেছি যে আমার রিসার্চটাই ভালো লাগে এবং আমি এদিকেই সময় দিলে হয়তো ভালো কিছু করতে পারবো। ধন্যবাদ সাদাত। প্রিয় দর্শকবৃন্দ, আমি সাদাতের সাথে সত্যি একমত যে আমি ফার্মাসিস্ট বাংলাদেশে, যদিও বাংলাদেশের ফার্মাসিস্টরা এখন পর্যন্ত হসপিটাল বা কমিউনিটি ফার্মেসিতে সেভাবে কোনো রকমের দক্ষতা এখনো রাখতে পারেনি বা ওই ধরনের সুযোগ ক্রিয়েট হয়ে আসেনি। আমরা আশা করছি যে ইনশাআল্লাহ, যেহেতু আমাদের একজন ফার্মাসিস্ট সংসদে গিয়েছেন, হয়তো বা ফার্মাসিস্টদের জন্য আরো সুযোগ সুবিধা আসবে বাংলাদেশে। কিন্তু ইউএসএ, কানাডাতে যেটা সাদাত বলেছে যে there is a lots of opportunities,
কমিউনিটি ফার্মেসি তো অবশ্যই আছে, সেখানে হসপিটাল ফার্মেসি আছে, এমনকি ইন্স্যুরেন্সেও সেখানেও দ্যাট ইউ নিড অ্যাকচুয়ালি ইন এ জব। সো আমি ফার্মাসিস্ট হিসেবে লাইসেন্স যদি পেয়ে থাকি আলহামদুলিল্লাহ, সেটা ভালো, অবশ্যই ভালো। আর যদি না পেয়ে থাকি, আমি যদি না করতে চাই ফার্মাসি হিসেবে, তাহলে আরো অনেক জায়গাতে রেগুলেটরি ডিপার্টমেন্ট আছে। আমি ক্লিনিক্যাল রিসার্চে কাজ করছি লাস্ট হিয়ার ইন 20 ইয়ার্স। এখানে এখানে সাদাত কাজ করছে রিসার্চে, এখানে আরো অনেকে কাজ করছে বিভিন্ন সেক্টরে। অনেকগুলো ফার্মাসিস্ট অ্যাকচুয়ালি আমরা যারা ফার্মাসি যারা পড়ে আসি বাংলাদেশ থেকে, আমাদের এখানে আসার পরে কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ আছে। সে ব্রাঞ্চগুলো আপনাদেরকে জানতে হবে, এবং আপনাদের সিনিয়রদের সাথে যারা কাজ করছে এখানে দীর্ঘদিন ধরে যারা আছেন, এখানে অনেকে ইন্ডাস্ট্রিতে কাজ করছে, টরন্টোতে আমার অনেক ফ্রেন্ডই আছে যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছে। এখানে বিভিন্ন ভাবে নিজেকে কিন্তু আমরা অ্যাডাপ্ট করে নিতে পারি। এখানে আমরা চিন্তা যদি করে থাকি যে না শুধু আমাদের লাইসেন্সটাই মূল উদ্দেশ্য, কিন্তু তা না। আমাদের এখানে আসার পরে কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটি, আমি জয়ফুলের কাছে যাব এবং তার পরবর্তীতে রহমানের কাছে যাব, ইজ এন এ মেন্টাল প্রেশার। এই কান্ট্রিতে আমি বিশেষ করে আমি আমেরিকার কথা বলবো না, কানাডাতে আসার পর আপনাদের একটা 3টা প্রবলেম সাধারণত থাকে। সেটা হচ্ছে একটা ইকোনমিক প্রবলেম, একটা হচ্ছে মেন্টাল প্রবলেম, আর একটা হচ্ছে যে ওয়েদার প্রবলেম। এই 3টা প্রবলেম আপনারা আসার পর যারা এখানে আছেন অনেকদিন ধরে জানেন, এবং যারা নতুন আসছেন, এই 3টা প্রবলেমকে ওভারকাম করা ইজ রিয়েলি কোয়াইট টাফ। আপনারা এই ওয়েদার সাথে খাপ খেয়ে, আমার এখানে আজকে এই জয়ফুল জানে যে আমাদের এখানে -35 চলছে, ফিলিং লাইক -40 44 which is like in nearly 1 week। তো এই যে মেন্টালের যে একটা প্রেশার যে থাকে এখানে, অনেকে এসেই কিন্তু আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি। আমি রহমানের কাছে যাওয়ার আগে আমি জয়ফুলকে বলছি যে অ্যাজ এ ফার্মাসিস্ট লাইকে মানে তুমি কি ধরনের এই যে আমাদের যে মেন্টাল প্রবলেম নিয়ে যে পেশেন্টরা যারা আসছে, তাদের কি ধরনের তুমি কাউন্সিলিং করতেছো? খুবই খুবই ভালো কোশ্চেন করছেন। আপনি 3টা ফ্যাক্টরের কথা বলছেন, ফাইন্যান্স, মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েদার। ওয়েদার উই ডোন্ট হ্যাভ এনি কন্ট্রোল অন দ্যাট। যে দুটো জিনিস মূল ইম্পর্টেন্ট, ফাইন্যান্স, দ্যাটস এভরিডে ইউ নিড দ্যাট ওয়ান। সো সবারই একটি চিন্তা ভাবনা থাকতে হবে যে অ্যাকচুয়ালি হাউ আমি সেখানে গিয়ে কি করব, বা কিভাবে আমার পরিবারকে আমি ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতে পারবো। সো দ্যাটস এ লিটল বিট অফ রিসার্চ আসার আগে করে ফেলা উচিত, সবারই করা উচিত। It is important because that ultimately impact your mental health. Second thing হচ্ছে যে এই মেন্টাল হেলথ শুধুমাত্র ফাইন্যান্সের সাথে রিলেটেড না, it's so many factors over there. আপনার পার্সোনাল, ফ্যামিলি, সারাউন্ডিং এনভায়রনমেন্ট, too many things. Important হচ্ছে যে you just don't want it to stay alone. যতক্ষণ আপনি টোটাল অ্যাকচুয়াল এনভায়রনমেন্টে নিজেকে আপনি কমপ্লিটলি এক্সপোজ করতে না পারছেন, আপনি লোকাল ফ্যাক্টরগুলোর সঙ্গে আপনি নিজেকে লিঙ্ক আপ করতে না পারছেন, আপনার is a huge pressure. Is over the time আপনার financial crisis day by day develop করবে. So how you're going to feed, how you're going to survive over there. আপনার 1 year হয়ে গেছে, আপনি এখনো evaluating এক্সামের ব্যাপারে চিন্তাও করতে পারেননি। So that's কবে আমি কি করব, ইদার আমি ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ডের দিকে যাব নাকি আমি কমিউনিটি ফার্মাসিস্টের দিকে যাব, দ্যাটস অ্যানাদার ফ্যাক্টর। সো সময়ের সাথে অনেকগুলো জিনিস অ্যাকচুয়ালি একটার পর একটা আপনার কাছে আসতে থাকবে, অ্যান্ড all of them are hurdles. And the fact is, if you wanted to success, you have to go through this hurdle. There is no shortcut way. Period. This is not an easy going, but আমি কাউকে স্কেয়ার করতে চাই না যে this is not achievable. আমি শুধু এটাই বলবো যে আপনি আপনার যে প্রভিন্সে আছেন, আপনি যেখানে যাচ্ছেন, you better link up with your own community, you better link up with your seniors, with your friends, যে যারা আগে ওখানে গিয়েছে তাদের কাছ থেকে আপনার রিয়েল টাইম ডাটাটা আপনার নেওয়া উচিত, যে অ্যাকচুয়ালি কি আপনি আলবার্টাতে যাবেন, আলবার্টাতে কেন যাবেন, আলবার্টায় কি ধরনের বেনিফিট আছে যেটা আপনাকে সাপোর্ট করবে, আপনার কি কোনো ফাইন্যান্সিয়াল প্রোগ্রাম আছে, গভর্নমেন্ট কোনো প্রোগ্রাম আছে যেখানে আপনি ডিপ্লোমা প্রোগ্রাম বা কোনো কিছুতে গেলে আপনি গভর্নমেন্টের কাছ থেকে আপনি ফান্ডিং পাবেন, সো দ্যাট ইউ ক্যান গেট এ কোয়ালিফিকেশন, এ ডিগ্রি, প্লাস ইউ ক্যান গেট মানি ফ্রম দ্য গভর্নমেন্ট টু সাপোর্ট
আপনি অন্টারিও যাবেন বা টরন্টোতে যাবেন, কেন যাবেন? আমার কথা হচ্ছে যে প্রতিটা ডিসিশন মেক আপ করার আগে আপনার নিজেকে আগে চিন্তা ভাবনা করে নিতে হবে যে হুইচ এনভায়রনমেন্ট, হুইচ প্রোগ্রাম ইজ ফিট ফর ইউ, অ্যান্ড দেন গো ফ্রম দেয়ার। আপনি ওয়ান্স ইউ আর হিয়ার, ইউ আর হিয়ার। অনেক মানুষকে আমি দেখছি যে অনেক ডাইলুটেড, দে গট কম্পারিজন, ও আই ওয়াজ ইন বেটার ইন বাংলাদেশ, আমি তো স্কোয়ারে ইয়েতে ছিলাম। আমার কথা হচ্ছে যে ইউ হ্যাভ টু হ্যাভ এ ভেরি সলিড মেন্টাল টার্গেট, ভেরি সলিড, যে আপনি কোনো কিছুতে আপনি ডাইলিউট হতে পারবেন না। ওয়ান্স ইউ আর ইন দেয়ার ইজ আ লট অফ থিংস, ইউ হ্যাভ টু গো ফ্রম দেয়ার। এই হার্ডেল যার মেন্টাল প্রিপারেশন ছিল, যার ব্যাকগ্রাউন্ড রিসার্চ, আসার আগে কাজকর্ম চিন্তাভাবনা অনেক কিছু জানাশোনা ছিল, দে হ্যাভ ডান ইট ইন এ বেটার ওয়ে। আই ক্যান টেল ইউ ফ্রম মাই এক্সপিরিয়েন্স। আমি আলবার্টাতে এসেছিলাম, আমি আমার ফ্রেন্ড সার্কেল ছিল এখানে, অ্যান্ড দ্যাট ইজ দ্য হোল থিং, আই ওয়াজ হিয়ার, অ্যান্ড আই ক্যান টেল ইউ দ্যাট I didn't spend too long time, এবং আমি ওইভাবে এত বেশি কষ্টও করিনি, but I have successful at the end of the day. So each of the environment আপনি যান, আপনার আছে frustration. This is a very common thing. আপনি if you are frustrated, then you have a family, then what you can do, এবং frustration হওয়ার জন্য 99 points is there, is only 1 point is for you that you can save yourself. So আমার কথা হচ্ছে যে প্রবলেম থাকবেই, বাট ফ্যাক্ট ইজ প্রবলেমটার নেচার কিরকম, প্রবলেমটা কখন আসতে পারে, এটাকে আপনি নামার 1 মাসের মধ্যে আসবে নাকি 2 বছরের মধ্যে আসবে। সো যদি আমার আন্ডারস্ট্যান্ডিং থাকে, আমি আলবার্টাতে কানাডায় আমি কেন যাচ্ছি এবং নামার পরে আমি কি করতে চাই, হোয়াট ইজ মাই টার্গেট, আমার কি রহমানের সঙ্গে কানেক্টেড করতে বেটার হবে যে আমি হসপিটালের দিকে যেতে চাই, নাকি আমি আপনার সঙ্গে করব, নাকি আমি সাদাতের সঙ্গে করব যে আমি ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ড। Each of the persons has a unique understanding, has a unique knowledge about their own passion. Sadat jeta boleche, that's very important. I like community pharmacy, so I didn't think about anything. আপনি যেটা ভালো মনে করেন, আপনি যেটা ভালো ফিল করেন যে this is the things you can do, go from there, because end of the day you have to go for a lot of things, and যদি আপনার নিজের উপরে যদি আপনার বিশ্বাস না থাকে, যা করছেন সেটাতে যদি আপনি পার্সোনালি কনভিন্স না থাকেন, দ্যাটস এ ভেরি টাফ টু স্ট্রাগল, টাফ টু উইথস্ট্যান্ড ইউর পজিশন। সো আমি বলবো যে প্রবলেম ইজ দেয়ার। আপনি কখনো একা থাকতে চাবেন না। You connected with the local environment, you connected with your friends, you connected with the community. Whatever is your passion, find out this thing, and then you move their way. থ্যাংক ইউ জয়ফুল। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনেছেন জয়ফুল খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছে। সেটি হচ্ছে যে আপনারা আসার আগে বা যারা এখানে এসেছেন তারা চিন্তা করবেন যে আসলে আমার আসলে আলটিমেট গোলটা কোথায়। এখানে কিন্তু সবচেয়ে বড় আমি যে জিনিসটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে আমার বন্ধু-বান্ধব হয়তোবা আছে অন্টারিওতে, আমার বন্ধু-বান্ধব হয়তোবা আছে আলবার্টাতে, আমার বন্ধু-বান্ধব হয়তোবা আছে ব্রিটিশ কলম্বিয়াতে বা ম্যানিটোবাতে। আমি কি সেখানে চলে যাব? আপনি চিন্তা করবেন যে আলটিমেট গোল হচ্ছে ইজ ইউর মানি ইন ইউর পকেট, ইন ইউর ওয়ালেট, ফর ইউর ফ্যামিলি, ফর ইউরসেলফ। আপনি যেখানে ভালো, যে প্রভিন্সে এখানে গিয়ে আপনি ভালো একটি জব পাবেন, যে প্রভিন্সে গিয়ে আপনি একটি ভালোভাবে থাকতে পারবেন, আপনি সেই প্রভিন্সটাকে সিলেক্ট করে নেবেন যে হ্যাঁ ঠিক আছে। এখানে আমরা এখন বর্তমান যুগের সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা সবাই কানেক্টেড। জয়ফুল যেটা বলেছে যে জয়ফুল আছে, সাদাত আছে, রহমান আছে, আমি আছি। আপনারা যদি কোনো রকমের হেল্প চান, উই উইল অ্যাপ্রিশিয়েট দ্যাট। আমরা হেল্প করতে রাজি আছি বিভিন্ন ভাবে। আজকে যে অনুষ্ঠানটি আমি যে করেছি সেখানে আমাদেরকে অনেক ফার্মাসিস্ট যারা আছেন, যারা আমাকে বলেছেন যে ভাইয়া আপনি কি আমরা আসতে চাচ্ছি বা আমরা আছি, এখানে কিভাবে কি করা যায়, কোন প্রভিন্সে, আমরা কি শুধু অন্টারিওতেই থাকবো, অন্টারিও থেকে কি আমরা নর্থ অন্টারিওতে চলে যাব, নাকি অন্য প্রভিন্সে গেলেও ভালো কিছু করা যায়। এই জিনিসগুলোকে আমরা উই আর রেডি টু হেল্প ইউ। আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সময়। আমরা চেষ্টা করব যে আমাদের যারা ফার্মাসিস্ট যারা আছেন তাদেরকে যতটুকু সাহায্য সহযোগিতা করার। প্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন চলে যাচ্ছি কানাডা থেকে সুদূর আমেরিকাতে। কানাডাও এখন অনেকেরই স্বপ্নের দেশ, আমেরিকা অনেক আগে থেকেই ছিল স্বপ্নের দেশ। সেই আমেরিকাতে আমাদের হসপিটাল ফার্মাসিস্ট হিসেবে কাজ করছেন রহমান। আমার যতটুকু জানা মতে আমি অনেকের সাথে হয়তো আই এম নট কানেক্টেড ইয়েট, বাট আমি যতটুকু এখন আমার গণ্ডির মধ্যে যারা আছেন যে
রহমান হসপিটাল ফার্মাসিস্ট হিসেবে কাজ করছেন বাংলাদেশের ফার্মাসিস্ট দের মধ্যে থেকে, এবং কানাডাতে আমি এখন পর্যন্ত জানিনি যে একজন হসপিটাল ফার্মাসিতে কাজ করছে কিনা। এই বিষয়ে আমরা হয়তো আরেকদিন আরেকটি বিষয়ে কথা বলবো যে কেন আমরা আসলে হসপিটাল ফার্মাসিতে কাজ করছি না। আজকে হয়তো বা কিছুটা টাচ আপ দিব। আমি চলে যাচ্ছি রহমানের কাছে, যে রহমানকে আমি বলতে চাচ্ছি যে রহমানকে এই হসপিটাল ফার্মাসিস্ট হওয়ার জন্য যে আসার পরে তার যে পাথওয়েটা ছিল, এই বিষয়ে আমাদের ভবিষ্যৎ ফার্মাসিস্টদের কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম শাহিন ভাই। আমি আপনার প্রশ্নে যাওয়ার আগে কয়েকটা জিনিস যখন সাদাত আর জয়ফুলের কথা শুনতেছিলাম তখন আমার মাথায় আসতেছিল, তো ওইগুলা কয়েকটা জিনিস আমি বলিনি একটু। যেমন আপনি যে জাহিদি ভাইয়ের কথাটা বললেন, তো আমেরিকাতে বা কানাডাতে আমরা বা যে উন্নত দেশগুলাই দেখি, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যে হেলথ কেয়ার সিস্টেমটা দাঁড়ায় আছে সেটা হচ্ছে যে প্রেসক্রিপশন এবং মেডিসিন, ডাক্তার, এই সবগুলো ডিপার্টমেন্টের মধ্যে যে সম্পর্ক কিভাবে স্টাবলিশ করতে হবে। আমাদের দেশে যে ফার্মাসিস্ট প্রফেশন গড়ে উঠতেছে না, এটার কারণ হচ্ছে যে এই সিস্টেমটা নাই। এবং এই সিস্টেমটা কিন্তু ডারহাম এবং হামফ্রি যে দুজন লোক ছিলেন, হামফ্রি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং ডারহাম ছিলেন হচ্ছে একজন মেম্বার অফ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, যেটা আমাদের দেশের সংসদ সদস্য, যেটা ঠিক ওই জাহিদি ভাইয়ের পোস্ট যেটা হবে ঠিক ওরকম একটা ব্যাপার। তো ওনরা যে লটা করছিলেন ডারহাম হামফ্রি অ্যামেন্ডমেন্ট, এটার বেসিসেই কিন্তু এই উন্নত দেশগুলোর সব হেলথ কেয়ার সিস্টেম দাঁড়ায় আছে এবং তারা দুজনেই কিন্তু ফার্মাসিস্ট। আমি এটা এই জন্য বলতেছি যে মানে একজন ফার্মাসিস্ট যদি নীতি নির্ধারক পর্যায়ে যেতে পারে, তাহলে সেটা যে কিরকম অবদান রাখতে পারে, শুধু আমেরিকার হেলথ কেয়ারে যে শুধু বদলা দিচ্ছে তা না। এই যে জয়ফুলের চাকরি, আমার চাকরি, যদি আপনি এর গোড়ায় হাত দেন দেখবেন যে ডারমান হামফির অ্যামেন্ডমেন্টের পিছনে লাগানো আছে। তারা দুজনেই কিন্তু বেসিক্যালি বেসিক্যালি ফার্মাসিস্ট। একজন ভাইস প্রেসিডেন্ট ছিলেন, একজন হাউস মেম্বার অফ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ছিলেন। এবং আরেকটা ব্যাপার আমি যেটা জয়ফুলের কথা শুনলাম তখন লাইসেন্সের, তখন আমার মাথায় আরো যেটা জিনিস একটা জিনিস আসলো, সেটা হচ্ছে যে কানাডার লাইসেন্সটা মনে হচ্ছে আমেরিকার লাইসেন্স যেতে ডিফিকাল্ট, অনেকগুলো স্টেপ এবং মনে হতেছে। কারণ আমেরিকার যদিও মানে ওই যে লটা যে চেঞ্জ হয়েছে 2003-র পরে, 5 বছরের মানে বি ফার্ম না হলে পরে যে ওরা এপিজি অ্যাপ্রুভালটা দেয় না, কিন্তু ওইটা যদি কারো 5 বছরের বি ফার্মটা থাকে, তারপরে যে এপিজি পরীক্ষা দিয়ে পাশ করা এবং তারপরে ইন্টার্নশিপ করা, তারপরে ন্যাপলেক্সে বসে যাওয়া, আমার কাছে মনে হয় যে জয়ফুলটা যতগুলো স্টেপ এবং খরচ বলতেছে এবং ফি বলতেছে, এটা এত না। মানে $500 অথবা কিছু একটা হবে একটা পরীক্ষার জন্য। আপনারা যেরকম যে $20-30 হাজার, আমি একটু নিজে একটু আজব হয়েছি যে এত টাকা কেন লাগবে লাইসেন্স করতে। তো সেই হিসাবে চিন্তা করলে আমেরিকার লাইসেন্সের স্টেপটা যদিও আমরা কঠিন করে ফেলছি, আমার কথা যায় না, হয়তো অনেকের পছন্দ নাও হইতে পারে, আমি একটু কড়া কথা বলতে মাঝে মাঝে বলি আর কি। আমরাই কিন্তু জিনিসটা কঠিন করছি। 2003-তে যখন ওরা লটা চেঞ্জ করছিল, তখন কিন্তু আমরা ওদের সাথে অ্যাডাপ্ট করে নিলেই পারতাম। তাহলে কিন্তু আর এই যে এতগুলো বছর যে একটা গ্যাপ। এবং আরো একটা জিনিস, আমি আমি যখন জয়ফুল আর সাহাদের কথা শুনতেছিলাম, আপনি যখন বলতেছিলেন, পরিচিতিটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। যে আমি এই যে আপনাদের ব্যাচের নান্টু ভাই, আপনাদের চিনবেন খুব ভালো মতে, আপনার ব্যাচমেট। তো নান্টু ভাইয়ের বাসায় গেলাম, তো নান্টু ভাই আমার বউকে বলতেছে নাম ধরে আর কি, খুব আমাকে খুবই লাইক করেন আর কি। আমি ওনার বাসায় অনেক দিন থাকছি। তো নান্টু ভাই, উর্মি, তুমি কি জানো যে রুবেল না হলে কিন্তু আমি কোনদিন ফার্মাসিস্ট হতে পারতাম না। আই ক্যান থিঙ্ক অফ বিকামিং ফার্মাসিস্ট ইন আমেরিকা, আমি রুবেল না হইলে পরে। তো এনিওয়ে, এই যে এই জিনিসটা কি, এই যে একজন একজনের হেল্প, একজন একজনকে উঠায় নিয়ে আসা, পথ দেখানো, এইটা ছাড়া আমেরিকাতে বা কানাডা আপনার যেখানেই বলেন, ইটস ভেরি ডিফিকাল্ট। মানে কেউ আপনাকে জাস্ট বলে দেবে যে ওইখানে যে কোর্সে ভর্তি হও বা ই হও, তারপরে তুমি, ইটস রিয়েলি রিয়েলি টাফ। আমরা ওইটা দিয়ে পার হয়ে আসছি। জানে যে যদি কেউ কাউকে গাইড না করতো বা না বলতো যে ওইখান দিয়ে পড়ো এই সাবজেক্টের এই, বা আপনি যে গাইডটাও বলে দেয় ওই পাতাগুলো ইম্পর্টেন্ট না, ওইগুলো স্কিপ করো, ওইখানে ওই পাতাগুলো ইম্পর্টেন্ট, ওইখান দিয়ে কোশ্চেন আসবে। তো এই এই যে একে একজনের হেল্প করাটা, এটা না হলে এই এখন 2003-র কথাটা আমি জন্য বললাম, এই জন্য ওইখানে থেকে না একটা গ্যাপ হয়ে গেছে। এরপর থেকে যেন আমরা যে সিনিয়ররাও আসলে আমরা জুনিয়ররা বলতে পারতাম যে ভাই এইভাবে করে অ্যাপ্লাই করেন, এই তাহলে হবে। আবার
জুনিয়র আসলে আমাদের সাথে নক করতো এই ১-২ বছরের ১-২ ব্যাচ যারা পর থেকে আসতো। কিন্তু এরপরে দেখছি অনেকদিন কোনো নাই। মানে একটা ওই যে ৪ বছর যে বাংলাদেশ ৫ বছর করে নাই বি-ফার্মটা, ওইটার জন্য যে গ্যাপ হইছে ওই গ্যাপটার জন্য একটা এখন কাউকে কিছু আপনি বলতে গেলে হয় কি যে সে বুঝতেই পারে না কোথা থেকে শুরু করবে। ইদানিং বেশ কিছু ছেলে আমার সাথে যোগাযোগ আমার অনেক স্টুডেন্ট মেসেঞ্জারে নক করে। তো ওদের বিভিন্ন জনের অবস্থা বুঝে আমি করতে থাকি। কিন্তু আমি যেটা বুঝলাম যে ক্যানাডার চাইতে আমেরিকা টার্গেট করাটা খারাপ না। কারণ আ এত যদি স্টেপ পার হয়ে আপনার লাইসেন্স পাইতে হয় ক্যানাডায়, আমেরিকাতে তো আমার কাছে মনে হচ্ছে যে এর চাইতে একটু ইজি এবং খরচটাও কম হবে। কিন্তু ওই যে আমাদের একটা হার্ডেল আমরা ওইখানে আগেই বানায় রাখছি যে আমাদের 5 ইয়ার্স এর বি-ফার্মটা অনেকেরই নাই। 5 ইয়ার্স বি-ফার্ম না হলে আপনার এপিজি এপ্লাই করা যায় না। তো আপনার যেহেতু আমি হসপিটালে কেন রহমান, আমি জাস্ট একটু ইন্টারাপ্ট করছি যে তাহলে আমেরিকাতে যে রুলসটা হচ্ছে সেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু বি 5 ইয়ার্স বি ফার্ম। তা না হলে আপনি এপিজি পরীক্ষার জন্য করবেন না। ওই যে 2003 তে ওরা এই লটা চেঞ্জ করে ফেলছিল। হ্যাঁ, এরপর থেকে 5 আপনি 5 ইয়ার্স বি-ফার্ম না করলে আপনি এরপর যদি মাস্টার্স করেন, পিএইচডি করেন, পোস্ট-ডক করেন, যত বছরই আপনি এরপরে ওই আপনার বি-ফার্মের পরে এড করেন না কেন, ওরা গ্র্যাজুয়েশন বলে। গ্র্যাজুয়েশনের সময় আপনার 5 ইয়ার্স লাগবে। আমরা গ্র্যাজুয়েশন বাংলাদেশে কি তাহলে কি এখন কি আমাদের যে ফার্মেসি কোর্স এটা কি 5 ইয়ার্স? মাঝে ঢাকা ইউনিভার্সিটির কোর্স ছিল আমি জানি এবং নর্থ সাউথ বা আরো কিছু ইউনিভার্সিটির কোর্স কিন্তু ইদানিং শুনতেছি আবার নাকি ব্যাক করে 4 ইয়ার্স এ চলে যাবে বা চলে যাওয়ার ডিসিশন নেওয়া হয়েছে। তো সেটা করলে 4 আবার ইয়ার্স যদি আমি ইন্টারাপ্ট করছি যে 4 ইয়ার্স যদি চলে যায় বা সবগুলো ইউনিভার্সিটিতে যদি 5 ইয়ার্স না থাকে তাহলে তো আমেরিকাতে এসে তারা তো অ্যাপ্লাই করতে পারবে না। নো নো ওয়ে, কোনো উপায় নেই। বাট দ্য অপশন ইজ স্টিল দেয়ার ফর কানাডা। জয়ফুল, হ্যাঁ, কানাডা আসতে পারবে, হ্যাঁ। ওকে। কিন্তু আমি ওইটাই চিন্তা করছিলাম যে এখন যে ইনফ্যাক্ট যারা এতদিন গ্র্যাজুয়েট হইছে 2003 থেকে এই যে এখন পর্যন্ত বা কয়েক বছর আগ পর্যন্ত এই মাঝখানে কিন্তু অনেকগুলা বছর। এইসব বছর তো বিভিন্ন ইউনিভার্সিটি থেকে অনেক ফার্মাসিস্ট বাড়াইছে। কিন্তু ওরা তো আমেরিকা আসলে আর এপ্লাই করতে পারতেছে না। এটা হইছে কি? এটা একটা ব্যাকলগ এরকমভাবে তৈরি করছে যে এখন যারা রিসেন্টলি পিএইচডি করতে আসতেছে, আমি এরকম আমার ফ্রেন্ড লিস্টে অনেক আপনারাও চিনবেন যে বিভিন্ন ইউনিভার্সিটিতে পিএইচডি করতে আসতেছে। ওদের ভিতরে কেউ পারতেছে না আবার কারো আগ্রহ নাই। পারতেছে না কারণ হচ্ছে যে ওদের মানে পিএইচডি করলেও এখানে বি-ফার্ম করে আসছে ওরা 4 ইয়ার্স। তো ওরা এজন্য কোয়ালিফাই করে না। আর যারা 5 ইয়ার্স করে আসছে তারাও লাইসেন্সটা করে কারণ তাদের ওই যে বললাম না যে ফ্লোটা নাই। একজন আরেকজনের সাথে কথা বলার যে একটা ওইটার কারণে ওরাও এই লাইসেন্স করার স্টেপের দিকে আগাইতেছে না। বুঝতেছেন? তো এইজন্য বিরাট একটা গ্যাপ তৈরি হয়েছে। একদম যে কেউ করে নাই তা না। আমি জানি রিসেন্টলি নর্থ সাউথ থেকে পাশ করে নিউ ইয়র্কের ফার্মাসিস্ট হইছে বা আমাদের বেশ কয়েকবার জুনিয়র এই ফ্লোরিডাতে আমার বাসা থেকে বেশি দূরে না। ওরাও ফার্মাসিস্ট যে একদম হয় নাই এর পরের বার হইছে। কিন্তু বাট দ্যাট ফ্লো ইস গন। এটা কিভাবে ব্যাক করানো যায় এইটা একটা আর আপনি আচ্ছা, তো তোমার কাছে আমার একটু প্রশ্ন, যেহেতু আমাদের বাংলাদেশে হসপিটাল ফার্মেসি জাস্ট উই হ্যাভ এন এ স্মল বুক। আমার যতটুকু মনে পড়ে একটা হাসানের একটা বই ছিল হসপিটাল ফার্মেসি, আমি জানি না তোমাদের মনে আছে কিনা বা পড়েছো কিনা। আমাদের কোনো অ্যাটাচমেন্ট নাই আমাদের হসপিটাল ফার্মাসিস্ট হিসাবে বাংলাদেশে, এবং দ্যাট ইজ এন এ বিগ ল্যাকিং আমাদের কারিকুলামে, যে আমাদের বাইরে যারা পড়াশোনা করতে আসে বা যারা হসপিটাল ফার্মেসিতে কাজ করতে চায়, যদি সিলেবাস যদি সেই অনুযায়ী থাকে যে আমাদের হসপিটালে অ্যাটাচমেন্ট নেই, আমাদের হসপিটাল ফার্মেসির সাথে কোনো রকমের টাচ নেই, কোনো কিছু নেই। তো তুমি আমেরিকাতে হসপিটাল ফার্মাসিস্ট হিসেবে যে কাজ করছো সেটার আসলে মূল রহস্যটা কোথায়? যারা আছে বা যারা আসতে চাচ্ছে বা যারা কাজ করবে হসপিটাল ফার্মাসিস্ট হিসেবে যদি কাজ করবে, ইটস এ ভেরি চ্যালেঞ্জিং জব, সো হাউ ডিড ইউ ডু দ্যাট? আমি তো প্রায় 14 ইয়ার্স আমি বলতে হয় যে আমার ভাগ্য ভালো যে আমার ইন্টারভিউ হয়েছিল এবং ইন্টারভিউর সময় যিনি ছিলেন আমি খুব লাইক করছিলেন আমাকে নিয়ে নিছেন। তো এখন যদি কেউ হসপিটালে জয়েন করতে চায় ফার্মডি ছাড়া ভেরি টাফ এবং এক্সপেরিয়েন্স ছাড়া হসপিটালে জয়েন করা হসপিটালে চাকরি পাওয়াটা খুবই টাফ হবে। ইউএসএ তে কিন্তু ফার্ম ডি করতে হবে নাকি যে কোনো জায়গাতে ফার্ম ডি করা? বাংলাদেশে তো ফার্মডি নাই এখন না, পর্যন্ত। হ্যাঁ, সেটা না, অন্য ইউএসএ তে এসে ফার্ম ডি করতে হবে। না, জবের ক্ষেত্রে যে একদম মাস্ট তা না। জব পাওয়া যাবে। কিন্তু যখন কম্পিটিশন হবে তখন এক্সপেরিয়েন্স এবং ফার্মডির প্রায়োরিটির কারণে হয়তো মানে জবটা পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে। কিন্তু একদমই যে পাওয়া যাবে না তা না। কিন্তু আপনি যেটা বলতেছেন যে পড়াশোনার ক্ষেত্রে আমাদের
ঢাকা ইউনিভার্সিটিতে আমরা যেগুলো পড়ি এটা দিয়ে আসলে হসপিটালে জব করাটা খুব ডিফিকাল্ট হবে, কারণ আমি যখন জয়েন করি আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা এক্সাম্পল দিয়ে তাহলে বুঝতে পারবেন যে আমি কি, আমি একদিন কাজ করছি, একটা ইন্ডিয়ান ফার্মাসিস্ট ছিল, ও ওই যে থ্রোম্বোসাইটোপেনিয়া শব্দ আমার মাথার মধ্যে তখন ঠিক মতো এটা আসে না, পড়ছি ঠিকই কিন্তু আহ, একটু সময় লাগছে চিন্তা করতে, তো একটু আমাকে একটু কিছু এমনভাবে কথা বলছিল যে আমি এটা মানে লাইক করি না জিনিসটা, এটা আমার খুব গায়ে লাগছিল। তো সেদিন থেকে আমি এই পড়া শুরু করলাম আর কি, বুঝছেন, মানে যাই যেখানে হসপিটাল রিলেটেড ডাক্তারের নোট পড়ি বা যেই যেই প্রোগ্রেস রিপোর্ট পড়ি, যেই টার্মে আমি না বুঝি, যেখানেই যা বুঝি না, আমি নিজে যে পড়া গুগল সার্চ দিয়ে নিজে পড়া শুরু করি, এবং ওই পড়তে পড়তে বুঝতে বুঝতে এখন ওদের অনেকের চাইতে মার্শাল্লাহ আমি অনেক ভালো জানি। এবং আমি যে ফেসবুক গ্রুপটা যে চালাইতেছি এটা এই উদ্দেশ্যেই, কারণ আমিও বুঝতেছিলাম যে বাংলাদেশ হয়তো কোনো একদিন ফার্ম ডে চালু করবে বা, কিন্তু এই যে 4-5 বছর আমি এই গ্রুপটাতে যে টাইম দিছি, ওরা যখন ফার্ম ডে শুরু করবে বা পড়বে তখন বুঝবে যে এর অনেক কিছু আমি অলরেডি আসলে এখানে ওদেরকে শিখাই ফেলছি। তো একটা জিনিস বাংলাদেশ যেটা অনেক পরে যে শুরু করবে, কিন্তু I have already taken them like a couple of years ahead of that, বুঝছেন না, যেটা বাংলাদেশের পড়াশোনার। তো ওকে। এখন যারা আমার ওই গ্রুপে আছে বা এত বছর ধরে যে ফলো করতেছে, ওরা যদি মনে করে যে না আমরা ফার্মডের কিছু শিখি নাই, দ্যাটস রং, কারণ তোমরা অলরেডি, যদি ইউনিভার্সিটি তোমাদের কাভার করে নাই, কিন্তু এখান থেকে আমি তোমাদেরকে অনেকটাই প্রফেশনাল ওয়েতে বা ডিগ্রি দিয়ে করা যায় নাই, কিন্তু নলেজের দিক দিয়ে অনেকখানি, কারণ আমি নিজে যখন শিখতে রয়েছি আমি তখন শিখাইতে রয়েছি। আচ্ছা, এই জন্য তাহলে ওই তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে যারা এখন বর্তমানে যারা আমাদের জুনিয়র ফার্মাসি যারা আছে, যে আমেরিকাতে যারা আছে, যা অনেকে আছে কানাডা থেকে হয়তো আমেরিকাতে যাবে, তারা যদি হসপিটাল ফার্মাসিতে আম, যদি কেউ যদি চিন্তা ভাবনা করতে চায়, তাহলে ওদের জন্য সাজেশনটা কি তোমার বর্তমানে? প্রথম দেশে কিছু পড়াশোনার স্টাইল চেঞ্জ করতে হবে, মানে না ক্লিনিক্যাল না, ব্যাপার যারা অনেক এখানে হয়তো। আছে, যারা আমেরিকাতে আছে, যারা কানাডাতে আছে, বা যারা হয়তো বা আসতে চাচ্ছে, তাদের জন্য। যারা হসপিটালে আসতে চায় রিটেল থেকে যদি আসতে চায়, তাহলে কাজ হবে যে অ্যাপ্লাই করে যাওয়া, মানে কোনো না কোনো জায়গায় হয়তো হয়ে যাবে এরকম চেষ্টা করতে থাকলে, অ্যাপ্লাই করে যাবেন, যদি যখন কোথাও হবে তখন খুব বেশি অ্যাডভান্টেজের কথা চিন্তা না করে আমার এক্সপিরিয়েন্স দরকার, সেজন্য প্রথমে কোনো একটা জায়গায় ঢুকে যাওয়া, যে এক্সপিরিয়েন্সের জন্য ঢুকে যাওয়া, তারপর এক্সপিরিয়েন্স হলে তখন তখন জব চেঞ্জ করে আবার ভালো জায়গায় চলে যাওয়া যাবে, কিন্তু প্রথম যেখানে পাওয়া যায় ওইখানে একটা মানে কম বেতনে হইলো বা ওরা যেই 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 দিতে চায়, মানে অ্যাডভান্টেজ বা বেনিফিট বা যেই রিনিউমারেশনে দিতে চায়, ওটাতে ঢুকে নিয়ে তারপরে এক্সপিরিয়েন্স নিয়ে তারপরে করা, কারণ জবে ঢোকাটা আমার হসপিটাল ফার্মাসি খুব রহমান, টাফ হবে। আমি একটু ইন্টারাপ্ট করছি। আমার কথা হচ্ছে যে আমি একজন ফার্মাসিস্ট, আমি আমি এখন যদি আমেরিকাতে যদি যাই, তাহলে ক্যান আই অ্যাপ্লাই ডিরেক্টলি টু এ হসপিটাল ফার্মাসিস্ট, অর বিফোর দ্যাট ডু আই নিড টু কমপ্লিট এনি আদার কোর্সেস অর এনি আদার প্রোগ্রামস? আপনার থিওরিটিক্যালি লাগবে না। আপনার যদি ফার্মাসিস্ট লাইসেন্স পেয়ে যান, তাহলে আপনি কোথাও না কোথাও হসপিটাল পাবেন যেখানে শুধু ফার্মাসিস্ট লাইসেন্সের বেসিসে আপনাকে জব অ্যাপ্লাই করতে দিবে। কিন্তু তখন ডিপেন্ড করবে ওই সিচুয়েশন, এখানে কজন অ্যাপ্লাই করছে, ওই অ্যাপ্লিক্যান্টদের ভিতরে আপনার সবারই কি ফার্মডে ছিল কিনা, বা ফার্মডে না থাকলে ওরা হয়তো যদি কারণ আমরা দেখতেছি যে আমরা যখন ইন্টারভিউ দিয়ে ফার্মাসিস্ট নেই, আমি তো অনেক ইন্টারভিউ সময় থাকি 14 ইয়ার্সে, তো অনেক যারা শুধু ফার্মডি করে আসছে বা অন্য হসপিটালের এক্সপিরিয়েন্স এসছে, তারাই যে পরে জয়েন করার পরে ভালো ফার্মাসিস্ট হয় এমন না। যে আমাদের কদিন আগে একটা ঘানার ফার্মাসিস্ট জয়েন করলো, অরিজিনালি ফ্রম ঘানা। ও আগে ওয়ালগিনে ছিল প্রায় 20 বছরের মতো, 15-20 বছর ওয়ালগিনে কাজ করছে। আমার ভালো সুট করে গেছে, 6-7 মাস অলরেডি সময় লাগছে, আমাদেরকে প্রথম জিজ্ঞেস করছে, কিন্তু পরে তো এমন না যে সে পারে না, পারে, এবং অনেক সময় তারা ওই ফার্মডি করা স্টুডেন্টের চাইতে আরো অনেক ভালো এমপ্লয় হবে। এটা অর্গানাইজেশনগুলো জানে যে ইটস নট দ্যাট ফার্মডি না করলেই, তো ডিপেন্ড করে ওই যখন অ্যাপ্লাই করছে তখন কে কে অ্যাপ্লাই করছে এবং ওর মাঝখান থেকে একটা সুযোগ তৈরি হয় কিনা আর কি। আচ্ছা, তাহলে ফার্স্ট রিকোয়ারমেন্টস হচ্ছে যে ইউ হ্যাভ টু গেট আ লাইসেন্স ইন ইউএসএ অ্যাজ এ ফার্মাসিস্ট, দেন একটা ফার্মডি করতে পারা। then you can apply. Okay. ইয়েস। Okay. So and that's a good thing actually. দেখি এখানে এখানে একটা আমাদের গোলাম মেজবাউদ্দিন বলেছে যে শাহিন ভাই, it depends on the which state of USA that the candidate is coming, he or she needs to be verified that what are the local state requirements to convert or change the registrations.
থ্যাংক ইউ মেজবা। অবশ্যই আমাদের এখানে কানাডা তো তাই স্টেট টু স্টেট দ্যার ইজ ভেরিয়েশন অ্যাকচুয়ালি ফর দি লাইসেন্স রিকোয়ারমেন্টস। আমেরিকাতে সেটাও থাকার কথা, এবং বাট কিন্তু হসপিটাল ফার্মেসিতে যদি করতে হয় তাহলে ইউ হ্যাভ টু গেট এন এ লাইসেন্স ফার্স্ট অ্যাজ এ ফার্মাসিস্ট ইন ইউএস, দেন ইউ ক্যান অ্যাপ্লাই ফর এ জব। দ্যাট ইজ দ্য মেইন থিং। সেটাই তো, ঠিক কিনা রহমান? ইয়েস, আমেরিকাতে যে কোনো জায়গায় হসপিটাল ফার্মাসি মানে হোক বা রিটেলই হোক, আপনার লাইসেন্স ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। কিন্তু আমরা অনেক স্টেটে আবার মানে ওটা অনেক ফার্মাসি স্টুডেন্টরা যায় না, একটা জুনিয়র জয়েন করলো তখন, মানে জুনিয়র নক করলো তখন দেখলাম অনেক স্টেটে কিন্তু যে ফার্মাসি ইন্টার্নশিপ যেটা, এটা ওই বাংলাদেশের ইদি হয়ে যায়। মানে আমাদের যে ঢাকা ইউনিভার্সিটির বা যে কোনো ইউনিভার্সিটির এবং যে আমাদের ফার্মাসি কাউন্সিল না, যেখান থেকে আমাদের যে রেজিস্ট্রেশনটা দেয়, এই রেজিস্টার্ড ফার্মাসি কাগজ দিয়ে কিন্তু অনেক জায়গায় ইন্টার্নশিপ করা যায় অনেক স্টেটে। তো ওই বোর্ডের রিকোয়ারমেন্টে ঢুকলে দেখা যায় যে কোন কোন বোর্ড, তো ইন্টার্নশিপ করতে পারলেও ধরেন যে এটা তো মানে ইটা হয় না যে আপনার ইন্টার্নশিপ করতে দিলে কিন্তু আপনি যদি ফার্মাসিস্ট না পান আপনি সারা জিন্দগি ভর তো আর ইন্টার্ন থাকবেন না, তাই না? আপনার তো আসলে আচ্ছা, ফার্মাসিস্ট হইতেই হবে। ঠিক আছে। তাহলে এখন ইউএসএ তে আমাদের যেমন কানাডাতে কমিউনিটি ফার্মেসি ছাড়াও অন্যান্য বেশ স্কোপ আছে। তো আমেরিকাতে ফার্মাসিস্ট যদি কেউ যদি লাইসেন্স ফার্মাসিস্ট যদি না হতে চায়, তাহলে অন্যান্যদের জন্য অন্যান্য সেক্টরে কি ধরনের স্কোপ আছে? যে হয়তো হসপিটাল ফার্মাসির জন্য কমিউনিটি ফার্মাসি হলো না, তাহলে অন্যান্য জায়গাতে কি কি সংক্ষিপ্ত আকারে তুমি যদি কিছু নাম বলো। যেটা এখন স্টুডেন্ট গুলো এখন যারা আসতেছে তারা কিন্তু তাই করতেছে, ওরা অতটা বেশি আমাদের লাইসেন্সের ঝোঁক দেখতেছে না, মানে আসতেছে না। ওরা ইউনিভার্সিটিতে পিএইচডি বা পোস্ট ডক করে ইউনিভার্সিটির টিচার হওয়ার চেষ্টা করতেছে। আপনি দেখছেন বোধহয় আমাদের জুনিয়ররা অনেকেই, আমার ছোট ভাইও রিসেন্টলি ইউনিভার্সিটি নিউ মেক্সিকো ইউনিভার্সিটিতে জয়েন করলো অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে। তো এই ইউনিভার্সিটিগুলোতে জয়েন করা এবং বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি যেমন মাসুদ এফবিতে চাকরি করে, এফডিএতে রিসার্চে আছে অনেকে, তো ওরা ওই দিকটাতেই বেশি যাইতেছে। তো যদি লাইসেন্স করতে হইতো তাহলে ওদের অবশ্য অপশনটা এটাই ছিল যে যখন ওরা রিসার্চ করতে থাকতো তখন ওই রিসার্চের ফাঁকে ফাঁকেই আপনার এই এপিজি এবং এই ন্যাপলেক্সের স্টেপগুলো ক্লিয়ার করা। তো যেহেতু ওই যে বললাম যে একটা ল্যাক তৈরি হয়েছে, আমরা যখন পড়তে থাকতাম তখন করতাম আমাদের স্টুডেন্ট সময়, কিন্তু ওরা এখন এটা না করে সোজাই দেখা যাচ্ছে যে পিএইচডি বা কেউ পোস্ট ডক করে সরাসরি কোম্পানিগুলো। আমি যে কদিন আগে ক্যান্সাসে গেলাম, একটা জুনিয়র এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির জুনিয়র ফার্মাসিস্টে দেখালো ওইখানকার একটা যে এফডিএ ড্রাগ ডেভেলপমেন্টের জন্য যে প্রথম দিকে কিছু কোম্পানি দিয়ে কাজ করাইতে হয় না যে স্টাডিগুলা, ওরকম একটা কোম্পানিতে কাজ করতেছে। আর একটা জুনিয়র ছেলের সাথে দেখা হলো একদম রিসেন্টলি পিএইচডি শেষ করছে। ও বলে ভাই লাইসেন্স করার তো উপায় নাই, আমিও ওই ওই কোম্পানিতে জয়েন করছি আর কি। এরকম বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ফার্মাসিস্ট আছে এবং এটাই এখন মেইন ট্রেন্ড আমেরিকাতে, কারণ আমাদের তোমাকে আরেকটা প্রশ্ন। এখন সাপোজ জয়ফুল হি ইজ এ লাইসেন্স ফার্মাসিস্ট ইন কানাডা, এখন সে যদি আমেরিকাতে যদি সে যদি গিয়ে যদি প্র্যাকটিস করতে চায়, তো হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস ফর ফার্মাসিস্ট ফ্রম কানাডা? আমি জানি যে ফার্মাসিস্ট অনেকেই কানাডা থেকে এরকম আসছেন, জামান ভাইরা আসছেন এবং না, জামান ভাইরা যখন গেছে তো আমি সেটা জানি, দ্যাট ইজ এ ভেরি ভেরি লং টাইম, লাইক ইন 19-20 ইয়ার্স ব্যাক। বাট এখন জয়ফুলের লাইসেন্স আছে, জয়ফুলকে কি আবার আমেরিকাতে গিয়ে কি আবার লাইসেন্স নিতে হবে? হ্যাঁ, এপিজি ওই ওই স্টেপগুলো ক্লিয়ার করতে হবে, মানে যেটা যেটা from the beginning to end, or just like কিন্তু জয়ফুলের একটা বেনিফিট যেটা থাকবে ওই যে আমাদের যে ইমিগ্রেশনের যে আমেরিকা একটা ব্যাপার আছে, আপনারা যে টিএন ভিসা মানে কি বলেন একটা ওই ভিসার মাধ্যমে আপনারা জব করার যে ওই অন্যদের যে কিছু পারমিশন থাকে না ওইটা পাবেন না, মানে ওই হার্ডেলটা আপনার করতে হবে না, আপনার জবের এই সুযোগটা পাইছেন, মানে লিগাল যেটা বলে আর কি, কাজ করার পারমিট যেটা ওইগুলা পেয়ে যেতেছেন, কিন্তু লাইসেন্সের স্টেপগুলো আপনার করতে হবে। আচ্ছা, যদি কোনো লাইসেন্স ফার্মাসিস্ট যেতে চাচ্ছে না ইউএসএ তে, বাট যারা বিভিন্ন পিবিসি এক্সাম, ইভ্যালুয়েশন এক্সাম, অস্কি ওরা হয়তো অস্কিতে এসে পাশ করেনি, অথবা তারা যদি ওখানে যদি যেতে চায়, তারা অনেকগুলো পরীক্ষা দিয়েছে, তাদের জন্য কি কিছু ওয়েভার আছে কিনা আমেরিকাতে? আমেরিকার রুলস গুলা তো খুবই স্ট্রিক্ট, বুঝতেছেন। যেমন ওরা ওই যে 5 বছর যে একটা ইভেন্ট বলছে, যেটা যে 5 ইয়ার্স বি ফার্ম লাগবে, ওরা কিন্তু জানে যে আমরা
5 ইয়ার 4 ইয়ার পরে 3 বছর পরে আবার কিন্তু মাস্টার্স আমরা 2 বছর পরে যোগ করলেই কিন্তু ওরা আসলে 5 বছর বানাইতে পারে। বা আমাদের অনেক স্টুডেন্টরা যে পিএইচডি পোস্ট ডক তো আসলে আরো অনেক পড়তেছে, কিন্তু তারপরেও কিন্তু ওরা একটু নড়চড় হইতেছে না যে আমি 5 ইয়ার্স বি ফার্ম চাই, তোমার বি ফার্মটা 5 ইয়ার্সে লাগবে, তোমার ট্রান্সক্রিপ্টে যদি ওই তুমি 3 প্লাস 2 করে পাস করো বা 4 প্লাস 2 করে 6 করো, 6 করলেও আমি 5-এর সমান গুনবো না। তোরা এই মানে ওদের ব্যাপারটা হচ্ছে কি, এনএবিপি কিন্তু আসলে কোনো না ন্যাশনাল বোর্ড না, এনএবিপি একটা প্রাইভেট বোর্ড, প্রাইভেট অর্গানাইজেশন। অনেকেই এটা বাংলাদেশ থেকে বুঝে না, যে মনে করে যে আমেরিকার সাথে তুলনা করে বাংলাদেশের গভর্নমেন্টের ল, আমেরিকার গভর্নমেন্ট, আমেরিকা এটা আমেরিকার গভর্নমেন্টের ল না। এনএবিপি একটা প্রাইভেট ন্যাশনাল বোর্ড, এটা একটা প্রাইভেট অর্গানাইজেশন, বিভিন্ন বোর্ডগুলাকে চালাইতেছে। এই বোর্ডগুলা স্টেটগুলা ওকে পারমিশন দিছে যে তুমি আমাদের লাইসেন্সের রিকোয়ারমেন্টের দেখভালটা করবা। এখন এটা যেহেতু অনেক বছর ধরে আগে থাকতে করতেছিল, একটা এটা কি বলে আর কি, পৈতৃক সম্পত্তির মতো যে উত্তরাধিকার সূত্রে পাওয়া না, এরকম ভাবে এনএবিপি এটা করে যেতেছে আর কি। সো ইটস নট, হি ইজ নট লায়াবল টু এনিবডি, বুঝতেছেন আর কি। আপনার ইভেন আমেরিকার গভর্নমেন্টের কাছে সে লায়াবল না যে আমি কি রুল করলাম যে কি রুল করলাম না। আমার আমার ইচ্ছা হয়েছে আমি এইভাবে চাই, আর তোমার এই আমার কন্ডিশন মিট করতে হবে। সোজা সোজা বাংলায় যেটা যেটা বললে আর কি এরকম। ওকে, ধন্যবাদ রহমান। আমি প্রিয় দর্শকবৃন্দ, আমাদের সাথে আপনারা আছেন যে স্কোপ অফ ফার্মাসিস্ট ইন ইউএস এন্ড কানাডা। আমরা অনুষ্ঠানের প্রায় অনেক দূর চলে এসেছি। আমরা পরবর্তী পর্বে যাব আমাদের কিছু অন্য বিষয় নিয়ে আলাপ করার জন্য, যে আমাদের লাইফস্টাইল নিয়ে। আসলে এখানে যারা বর্তমানে অনেকেই দেখছেন যে আমাদের কস্ট অফ লিভিং ইজ রিয়েলি কোয়াইট হাই ইন কানাডা, probably in USA too. So যারা আছেন, যারা এখানে বিভিন্ন প্রভিন্সে যারা আছেন, আমরা তাদের কাছ থেকে শুনতে চাবো যে বর্তমানে যারা আছেন, যারা লাইসেন্সের জন্য চেষ্টা করছে, যারা হয়তো বা হাজব্যান্ড ওয়াইফ যারা আছে, যারা দুজনেই কাজ করছে, তাদের জন্য কস্ট অফ লিভিংটা কেমন চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে আমাদের ফার্মাসিস্টদের জন্য। একটা বিরতির পর আবার আমরা চলে আসবো। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ আমাদের সাথে থাকার জন্য। আমি সাদাতের কাছে চলে যাচ্ছি, which is really one of the most expensive province in Canada. I believe that Toronto and Ontario and British Columbia. সাদাত, তোমার কাছে আমার প্রশ্ন যে বর্তমানে যারা এখানে আছেন, হয়তো বা ব্রিটিশ কলম্বিয়াতে আছে বা অন্যান্য অন্টারিওতে আছে, যারা আছে এখানে, জীবন যাত্রায় যে স্বামী স্ত্রী কি দুজনকেই কাজ করতে মানে হয় বর্তমান সময়ে? যে বর্তমানে কানাডায় মোটামুটি সংসার চালাতে যে যে খরচ, এবং সেই হিসাবে যদি কোনো ফার্মাসিস্ট যদি প্রভিন্স যদি ডিসাইড করতে যায় যে আমি তাহলে ওই প্রভিন্সে গেলে আমি হয়তো বা কিছুটা সেভ করতে পারবো, আমি অন্টারিওতে বা ব্রিটিশ কলম্বিয়াতে বা অ্যালবার্টাতে বা যে কোনো প্রভিন্সে গেলে, তোমার অভিজ্ঞতাতে, দীর্ঘদিন ধরে তুমি এখানে আছো, তোমার অভিজ্ঞতাতে কি মনে হচ্ছে যে এখানে? ধন্যবাদ শাহিন ভাই। বেসিক্যালি ইট অল ডিপেন্ডস, মানে আপনার এক্সপেকটেশন, আপনার কমফোর্ট, সবকিছুর উপরই আপনি ডিপেন্ড করে আসলে যে লিভিং স্ট্যান্ডার্ড আপনি কিভাবে নিজেকে রাখতে চান, কিভাবে আপনি নিজে জীবনযাপন করতে চান। তো আমার এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে যে আমার লাকিলি সাসকাচুয়ান প্রভিন্সে আপনার 6 বছর থাকা হয়েছে, আলবার্টাতে থাকা হয়েছে প্রায় 4 বছর, এবং ব্রিটিশ কলম্বিয়াতে অলমোস্ট মানে মোর দ্যান 3 ইয়ার্স। সো আমি যদি কম্পেয়ার করতে চাই, তাহলে আসলে কম্পেয়ার করাই যায়, বাট সমস্যাটা হচ্ছে সময়, মানে সময়ের সাথে সাথে সবকিছুর দাম বাড়ে, সময়ের সাথে সাথে সবকিছুর ইনফ্লেশন কিংবা অন্যান্য ইকোনমিক্যাল ফ্যাক্টর এখানে ইনভলভ। তো আপনি 10 বছর আগে যে জিনিসটা যেই দামে কিনতে পারছেন, সেটা হয়তো বা এখন সেই দামে কোথাও পাবেন না। তো বেসিক্যালি যেটা হয় যে আপনি আপনার লাইফস্টাইল কিভাবে চালাতে চান সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার খরচ, আপনার সবকিছু, ইনকাম, সবকিছু। ব্রিটিশ কলম্বিয়াতে ইটস ভেরি এক্সপেন্সিভ, দ্যাটস ট্রু। আপনি যদি 2 বেডরুমের একটা বাসা ভাড়া নিয়ে থাকতে চান, তাহলে আপনার মিনিমাম $2,500 থেকে শুরু করে $3,000 লাগবে, মিনিমাম লাগবে আর কি।
তারপরেও ডিপেন্ড করে হচ্ছে আমাদের কানাডাতে হাউজিং অনেক প্রবলেম আছে, এবং সেটার জন্য আপনার মনে করেন এখানে যদি কোনো বাসা ভাড়া নিতে হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে মানে 100 থেকে 300 পিপলের একটা ওয়েটিং লিস্ট পড়ে যায়, মানে এভরিবডি ওয়ান্টস টু গেট টু রেন্ট ইন। সো সেই ক্ষেত্রে আপনার যারা ওনার থাকে তাদের হাতে অনেক অপশন থাকে তাদের রেন্টটা বাড়ানোর। তো এই জিনিসটা ব্রিটিশ কলম্বিয়াতে থ্রু আউট দ্য হোল ব্রিটিশ কলম্বিয়া, স্পেশালি গ্রেটার ভ্যানকুভার, আপনার এত লোক যে এখানে বাসা ভাড়া পাওয়াটাও একটু ডিফিকাল্ট, এবং বাসা ভাড়ার রেন্টগুলো আসলে ক্লোজ টু 3000 ফর 1 to 2 বেডরুম। এবং কম্পেয়ার তুমি যেটা কম্পেয়ার করেছো যে সাসকাচুয়ানে ছিল, অ্যালবার্টাতে ছিল, ব্রিটিশ কলম্বিয়াতে ছিল, আমি যদি মানে আমাকে যদি একটু যদি বলো যে যারা আমাদের সাথে আছেন যারা তাদেরকে, হ্যাঁ আমি সাসকাচুয়ানে 3000 খরচ করেছি, অ্যালবার্টাতে 4000 খরচ করেছি, আমি ব্রিটিশ কলম্বিয়া 6000 খরচ করেছি, দ্য ডিফারেন্স ইজ লাইক দ্যাট, এই ধরনের যদি একটা আইডিয়া দিতে পারো। এটাও শাহিন ভাই আসলে ডিপেন্ড করে। আমি যখন সাসকাচুয়ানে ছিলাম তখন আমরা হাজব্যান্ড এন্ড ওয়াইফ 2 জন ছিলাম। তো যখন চলে আসছি অ্যালবার্টাতে তখন ছিলাম 3 জন, আর এখন ব্রিটিশ কলম্বিয়াতে এখন আমার ফ্যামিলি 4 জন। সো ইট অল ডিপেন্ডস অন ইয়োর ফ্যামিলি মেম্বার্স, তারপর আপনার লাইফ স্টাইল সবকিছুর সাথেই। আমি সাসকাচুয়ান ইউনিভার্সিটি হলে ছিলাম, তো তখন দেখা যেত যে আপনার ইউনিভার্সিটি হলগুলোতে ওরা চায় যে স্টুডেন্টরা সবচেয়ে কম রেন্টে যাতে থাকতে পারে এবং ওরা যাতে সেই সুযোগটা পায়। এবং ইউনিভার্সিটি অফ আলবার্টাতে আমি যখন পিএইচডি করেছি তখনও ইউনিভার্সিটি হলেই মানে থাকা হয়েছে, এবং দেখা গেছে যে বাইরের থেকে আমার রেন্টটা কম পড়েছে। কিন্তু আমি জানতাম যে বাইরে যদি আমি থাকতে চাই তাহলে আমার রেন্টটা হয়তো বা একটু বেশি পড়বে। তো আমার আসলে সাসকাচুয়ান এবং আলবার্টাতে কখনোই ইউনিভার্সিটি হলের বাইরে থাকা হয়নি। তো এখানে যখন জব নিয়ে আসলাম তখন মনে হচ্ছে যে আই এম পেইং অলমোস্ট ডাবল ফ্রম দ্য আলবার্টা। আমি আলবার্টা ইউনিভার্সিটি রেসিডেন্সে ধরেন যে $1200 মতন দিয়েছি, আর এখানে আমার ইনিশিয়াল বাসা ভাড়াই শুরু হয়েছে হচ্ছে $2500 থেকে। তাও সেটা কোভিডের সময়, যখন কানাডাতে একটা রুলস ছিল যে কোনো ল্যান্ডলর্ড আপনার 2 বছরের জন্য রেন্ট বাড়াতে পারবে না। তো আমি যখন বাসাটা ছেড়ে দিয়েছি তখন দেখলাম ওই বাসাটা রেন্ট দিয়েছে 3200। সো ওটা মানে ব্রিটিশ কলম্বিয়া। তাহলে আমি যদি বলি যে তুমি হয়তোবা যদি অ্যালবার্টাতে ফর ইউর মানে লিভিং কস্ট আমি ধরে নিলাম যে সবকিছু মিলে টিলে যদি 5000 হয়ে থাকে, তাহলে ব্রিটিশ কলম্বিয়াতে হচ্ছে $10,000। সেই মানে নট নেসেসারিলি। বেসিক্যালি এখানে হাউজিং ছাড়া আসলে আমি অন্য কিছু খুব বেশি দেখি না। এবং হ্যাঁ, এখানে গ্যাস প্রাইসটা ডাবল। আলবার্টা অলমোস্ট যদি $1 হয়ে থাকে এখানে $2, এবং এখানে গ্যাস প্রাইসটা একটু বেশি। এবং ট্যাক্স হচ্ছে 12%, আলবার্টাতে হচ্ছে 5%। বাট আদার দেন আলবার্টা, এভরিওয়্যার মানে every other province they have to pay over 10%. over 10%. So only Alberta they do not have the provincial tax, but British Columbia এটা 12%. However, এখানে ওয়েদারটা এত চমৎকার, ইট ওটস বেসিক্যালি এখানে থাকা, এবং আপনার মানে একটু খরচ বেশি হলো, আমি বলবো যে কানাডাতে ওয়ান অফ দ্য প্লেস যেখানে মাছ ওয়ার্মার। না, আমি কানাডা থেকে আমি বলবো যে সারা ওয়ার্ল্ডে ওয়ান অফ দ্য হেলদিয়েস্ট প্লেস ব্রিটিশ কলম্বিয়া, ভ্যানকুভার হচ্ছে ওয়ান অফ দ্য হেলদিয়েস্ট প্লেস। তো আমি যেটা বলতে চাই, ইট ওটস মানে এখানে কিছু পয়সা বেশি দিয়ে থাকতে গেলেও যদি থাকা যায় তাহলে মানে এটা ওট করে আর কি, কিছুটা অ্যাডভান্টেজ আছে। থ্যাংক ইউ। আমি এখন চলে যাচ্ছি জয়ফুলের কাছে, যে এখানে অনেকেই তো আসার পরে সবাই চিন্তা করছে যে আমি একটু পার্ট টাইম কাজ করব, যে হাজব্যান্ড ওয়াইফ পার্ট টাইম কাজ করতে যাচ্ছে, যে পার্ট টাইম কাজ করে সংসার চালানো, যে এখন তো কস্ট অফ লিভিং ইজ রিয়েলি কোয়াইট হাই। তুমি তো নিজেও জানো যে আমাদের ইভেন ইন অ্যালবার্টা। তাহলে এই যে কাজের স্কোপটা কেমন, পার্ট টাইম জবের স্কোপটা কেমন, যে যারা আসছে অ্যাজ এ ফার্মাসিস্ট হিসেবে যারা আসছে, বা এবং যারা নন ফার্মাসিস্ট হিসেবে যারা আসছে, তাদের জন্য এই যে পার্ট টাইম জবের স্কোপটা কেমন, এবং এটা করে কি তারা পড়াশোনা বা লাইসেন্সের জন্য কতটুকু চিন্তা ভাবনা করতে পারে? থ্যাংক ইউ শাহিন ভাই। আপনি পার্ট টাইম জবের কথা বলছেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট।
অ্যাভেলেবিলিটি কীরকম? প্রচুর। আমি বলবো a lot. আপনাকে শুধু বুঝতে হবে যে how you can get to the real point so that you can be an eligible person to get the job. Each of the environment, সেটা আলবার্টা বলি, বিসি বলি বা অন্য জায়গায় বলি, based on the organization, এখানে আমাদের আলবার্টার আমার যেটা এক্সপিরিয়েন্স, they look for references. আপনি যে কোনো ইমিগ্রেশন সেন্টারে যাবেন, they will tell you, you have to know how to write the resume in Canadian perspective. There's a lot of things. ওরা আপনাকে কোচিং দিবে, ট্রেন দিবে, how to write your resume, how to express your skill. End of the day, I feel that's not the main point. Main point is the connection. আমি শাইন ভাইকে জানি যে শাইন ভাই ক্লিনিক্যাল রিসার্চ হিসাবে ফুটহিলসে হসপিটালে কাজ করছে। Now, if I'm looking at an opportunity in Foothills Hospital in related field where their demand or the requirements meet my qualification, so I should proceed for that post. And the question, I need to connect those people who are already into that profession whenever possible. আপনি ম্যাকডোনাল্ডস, টিম হর্টন, ফাস্ট ফুড চেইন শপে আপনি কাজ করতে চান, নো, ইটস নট এ বিগ ডিল। ওরা থ্রু আউট দ্য ইয়ার দে আর হায়ারিং। আপনি যান, আপনি রিজুমি নিয়ে যান, আপনি প্রেজেন্টেবল, একটু কথাবার্তা ইংলিশ ঠিক আছে, ইউ ক্যান গেট এ জব উইদাউট এনি মেজর রেফারেন্সেস। আপনি লবল ফার্মেসি বা শপার্স ড্রাগ মার্টে আপনি ফার্মেসি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে চান, এটা একটা পোস্ট যে ফার্মাসিস্ট, ফার্মেসি টেকনিশিয়ান, ফার্মেসি অ্যাসিস্ট্যান্ট, ফার্মেসি ক্লার্ক। সো ধরলাম যে আমি ফার্মেসি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে চাই। না, ইফ আই রাইট এ রিজুমি অ্যান্ড অল দোজ ডিটেলস, আমি বাংলাদেশে কাজ করছি, আমি মিডল ইস্টে কাজ করেছি, আমি হসপিটাল ফার্মেসিতে কাজ করেছি, অল দোজ ডিটেলস, I'm in doubt like how much percentage is going to be the success. But the basis of success, before going there, if you find a person, if you know where you are going, if you find to connect with the right person, you can get a referral. You can get a referral. যে শানবি আপনি আমাকে বললেন, ইয়েস আমি জয়ফুলকে চিনি এবং so far my knowledge, I will recommend him for that position. And this is the connection is the most important factor over here. Once you find the connection, still you have to go through all those formal procedure, interview, all those details with the HR, background check, criminal check. But to get the access, that's the link up is the most important factor. লবল ফার্মেসি, আমি এখানে 2011 থেকে আমি জব করি, আমি সিন্স শুরু করেছিলাম ফার্মেসি অ্যাসিস্ট্যান্ট হিসেবে। Still, I was searching for a lot of places to get inside of the pharmacy. আমার ফ্রেন্ড আমাকে হেল্প করেছে ফার্মেসি সেক্টরে to get an experience. It was a volunteer program, but still, at one point, আমার বলার স্কোপ ছিল যে ইয়েস আমি শপার্স ড্রাগ মার্ট ফার্মেসিতে আমি 6 মাসের জন্য আমি ভলান্টিয়ার করেছি। সো যেখানে আমি কাজ করার জন্য অ্যাপ্লাই করি না কেন, দে নোজ যে আমি ফার্মেসি এনভায়রনমেন্টে অলরেডি আমি এনরোল করেছি। অ্যান্ড ওয়ান্স ইউ গেট দিস ওয়ান, প্রথমে মনে হয় যে আপনার হাতে আওয়ার নাই, আপনার জব হয়েছে, দেখো আমাদের এখানে আওয়ার এত নাই, আমরা তোমাকে বেশি কিছু কমিট করতে পারবো না। সো পার্ট টাইম ডেফিনেশন ইজ 18 hours weekly. We can give you the 18 hours. That's the one we will try our best. But once you are in the system, within 6 months, you get your skill, you know the environment, অনেক আওয়ার। আপনার ওই স্টোরে আজকে সে শিখে যাবে, সে ব্রেকে যাচ্ছে, তার জন্য আপনার কল পড়বে। আপনার another pharmacyতে জানে যে আপনি কাজ আছে, they need the people, they will call you. So entrance is the most tricky point, but এটা আপনি successfully manage করেছেন, then over the time you can get more hours, you can get more access to the workload. So even though আপনার title is the part-time job, most of the time you are working almost a full-time job. Okay. Now full-time job হিসাবে যদি আপনি কাজ করেন, say for example 30-35 hours, how much it can give it to you? Maybe $2,000 bi-weekly আপনি যদি এভাবে করেন, you can make $2,500 in a month. But that's the one, is not from the day or the month one, it will take time to get that position. That's the point, is the most critical, Shanbhai. So $2,500 is enough to survive in this country? In country কথা বলবো না, যদি আপনি এডমন্টনের কথা বলেন, আমি মনে করি is feasible. I mean, not a luxury,
obviously based on your personal situation, you have to adapt to the environment. যদি আপনার বেসমেন্ট বলেন, আদার অপশনের কথা বলেন, আমার কথা হচ্ছে যে শুরু আমি একটু ইন্টারাপ্ট করছি, মানে একজন ইনকাম করছে $2,500, এম আই Right. রাইট? তুমি বলছো Right. তাহলে দুজন যদি হাজব্যান্ড ওয়াইফ কাজ করে তাহলে $5,000 $5,000 তারা ইনকাম করছে। সে ফর এক্সাম্পল $4,000, আচ্ছা, তাহলে তারা দিচ্ছে ফুল টাইম, এম আই রাইট? Right. আচ্ছা, এই ফুল টাইম দেওয়ার পরে ওরা $5,000 ইনকাম করলো, ফুল টাইম দেওয়ার পরে তারা যদি লাইসেন্সের জন্য যে সময়টুকু পাবে সেটা কি এনাফ কিনা, তাদের সেই ধরনের ডিটারমিনেশন থাকতে পারে কিনা? That's it's very very tricky question. Question important. আমি আগেই প্রথমে বলেছি যে আপনার খুব ডাই হার্ড মেন্টাল ডিটারমিনেশন থাকতে হবে যে why you are here, what you wanted to do. সো আপনি ফার্মেসিতে যখন কাজ করবেন বা অন্য যে কোনো প্রফেশনে আপনি কাজ করবেন, বেস্ট অপশন হচ্ছে যে আপনি আপনার রিলিভেন্ট ফিল্ডের সাথে অ্যাটাচ থাকেন, সো দ্যাট ইভেন দো আপনি থিওরিটিক্যালি আপনি সাবজেক্ট আপনি কাভার করছেন না, আপনি টেবিলে বসে পড়াশোনা করছেন না, বাট স্টিল ইউ আর ইন এ ফার্মেসি এনভায়রনমেন্ট। আপনি প্রেসক্রিপশন দেখছেন, আপনি ফার্মাসিস্টের কমেন্ট শুনছেন, আপনি পেশেন্টের কমেন্ট শুনছেন, দ্যাট ইজ অলসো পার্ট অফ প্রিপারেশন। এরপরে যদি হতে চান, আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে rather than studying alone, you need to make a group. 2 or 3 people make a group. Weekly, 1 day, 2 day, 1 hour, 2 hour. এটুকু সময় তো ম্যানেজ করা যেতেই পারে সবাই কাজকর্ম করার পরে। হয়তো রাত 9টা বাজবে বা শনিবার দিন সকাল 7টার সময় বা 8টার সময়, ইদার লাইব্রেরিতে অর ভার্চুয়াল অর কোনো কারো বাসায়, just a short study, just a group study, so that I talk, I listen, you talk, আরো দুজন মানুষ বলছে, আমি দুটো টপিকস আমি শুনছি। So at the minimum time, you can get the maximum information. And whoever আমরা যারা এখানে রেজিস্টার্ড হয়েছে ভাই, সবাইকে এই পদ্ধতির মধ্যে দিয়ে আসতে হয়েছে। Some of the time you are crazy. Some of the time you are just working kind of like in more than 40 hours to make money because like opportunity will not come. এখন আপনি আওয়ার পাচ্ছেন, সো আপনি কাজ করছেন। You can make money more than 5,000, 6,000, so that you can have some surplus whenever you don't have enough job or you need time to study. You can support yourself. Grouping study is one of the most important thing a licensing exam জন্য, so that in minimum time we can get the maximum thing, and আপনার determination is the best answer. If you determine, you will find your way. আপনি ফার্মেসিতে কাজ করেন, যা কিছু করেন না কেন, ইউ আর লিসেনিং যে ওকে পেশেন্ট জিজ্ঞাসা করছে একটা লিপিটর অ্যাট্রোবাস্টাটিন, সো what things is there anything I need to be aware of? বাট আপনি সাইড টকে ফার্মেসি বলতেছে, আপনি শুনছেন যে ফার্মাসিস্ট বলছে ওয়েল যদি তুমি স্ট্যাটিন খাও, দ্যাটস ওকে, ইউ ক্যান হ্যাভ এ মাসেল পেইন, এটা তোমাকে ফলো আপ করতে হবে। সো you listen that okay, statin like drug is a side effect to the statin. That will help as like in an OSCE exam. Exactly, and there's a kind of direct patient care than multiple choice question, MCQ exam. So environment is the factor. If you are determined, I feel like in each and every moment your mind is motivated to your target, and whatever the information in surrounding you, you can feel that those informations are important to us. But important হচ্ছে যে McDonald's or Tim Horton or other food chain or other related survival job, the longer time ধরে আপনি এই জিনিসের মধ্যে ইনভলভ থাকবেন, it's actually very tough to get back to your real track. আপনি শুরু করতে পারেন না একটা ফুড চেইন শপ দিয়ে, আপনি শুরু করতে পারেন না একটা সার্ভাইভাল জব দিয়ে। আমি কানাডাতে এসেছি 3 মাস, my financial balance is going down each and every month. I'm paying food, I'm paying rent, I'm paying transportation. My balance is gradually shrinking, going down. So I need to catch something so that I can contribute a little bit, maybe $500, maybe $1,000 a month, so that আমার সেভিংস যেন আমি আরেকটু লঙ্গার টাইম ধরে আমি মেনটেন করতে পারি। আমার যেটা ক্যাপিটাল আছে সেটা আমি 6 মাস ধরে আমি ম্যানেজ করতে পারি। But after the 6 months, most important thing, you find your way. Where is the best place for you? That's true. Thank you, জয়ফুল। প্রিয় দর্শক, আপনারা যারা শুনছেন, যে আপনারা আসার আগে বা চিন্তা করার আগে বা প্রভিন্স সিলেক্ট করার আগে আপনারা চিন্তা করে আসুন। সাদাত বলেছে একটু এক্সপেন্সিভ, বাট দেয়ার ইজ এন অ্যাডভান্টেজ টু। জয়ফুল বলেছে লটস অফ অপরচুনিটিস অ্যালবার্টাতে আছে, অন্যান্য প্রভিন্সেও আছে। হ্যাঁ জয়ফুল, আমি যে শুধু একটু বলতে চাই, রুবেল হসপিটাল ফার্মাসিস্ট নিয়ে বলেছে যে ওয়েদার ক্যানাডাতে আমি রেজিস্টার্ড ফার্মাসিস্ট হওয়ার পরে ওয়েদার আই এম ওকে উইথ নট, আই ক্যান গো, দেয়ার ইজ এ ওয়ে।
There is a way we can go. It's a career path. Once I get the license, you have the option is open. Competition is there, but still you can do it. It is not an inevitable, like unbelievable part. So we can do this one. So, তুমি তাহলে হচ্ছে যে যারা এখানে ফার্মাসিস্ট এখানে যারা আছে, তুমি এখন হসপিটাল ফার্মাসিতে ওখানে আমেরিকা থেকে কাজ করতে চলে, ইউ ক্যান ডু দ্যাট। Right. ওকে, ওকে। তোমার কাছে আরেকটু প্রশ্ন, যেটা আমি অবশ্য এই প্রশ্নটা আমি তোমার কাছে আসতাম আমাদের এই আলোচনার পরে, যে আমাদের ক্যানাডিয়ান হসপিটাল ফার্মাসিস্ট হিসাবে যদি কেউ যদি মানে কাজ করতে যাচ্ছে লাইসেন্স পাওয়ার পরে, সেখানে কিছু ধরনের কি ব্যারিয়ার আছে কিনা, তুমি দেখেছো কিনা তোমার No. বা থাকলে বা কি রকমের হতে Right. পারে? ঠিক আছে, জিনিসটা হচ্ছে যে বেসিক হচ্ছে আপনার লাইসেন্স হতে হবে, আপনি প্রভিন্সিয়াল রেজিস্টার্ড ফার্মাসিস্ট হতে হবেন। আমি আলবার্টাতে রেজিস্টার্ড ফার্মাসিস্ট নাও, আই এম ওপেন। আজকে ফুডহিলস হসপিটাল, দেন রকিবি হসপিটাল, দেন এডমিন্টন আপনার হসপিটাল, হোয়াট এভার, অ্যাপ্লিকেশন ইজ ওপেন ফর এভরিবডি। বাট যে জায়গাটাতে আমরা পিছিয়ে আছি, একজন লোকাল গ্র্যাড, বেশ কয়েক বছর আগে ডিটেলস, অলমোস্ট 16 to 18% লোকাল গ্র্যাড যায় হচ্ছে আপনার হসপিটাল ফার্মাসিতে। বাকি রিমেনিং এভরিথিং কামস উইথ এন মোর দেন 95% কামস ইন আপনার হচ্ছে রিটেলে অর কমিউনিটি ফার্মাসিতে। যেটা বলছেন যে ওদের যে কারিকুলাম, ওদের যে ব্যাকগ্রাউন্ড, year 2, second year থেকে their rotation program starts. So this rotation program starts with আপনার community pharmacy. This rotation program goes to the hospital pharmacy, and that's part of their curriculum. They have to have completed successfully with a positive recommendation from their preceptor that 100 hours, 200 hours, 600 hours. So year 2, year 3, year 4, that's the internship program or the rotation program goes more longer duration. So a fourth year student will spend 3 to 4 months time out of their academic program, 3 to 4 months time rotation program in a hospital pharmacy. And that's how when they complete their grad program, মেতে যখন তারা তাদের লাইসেন্স যখন কমপ্লিট করে, ওদের প্রোফাইল আমাদের আইপিজি ইন্টারন্যাশনাল ফার্মেসি গ্র্যাজুয়েট প্রোফাইল, দের ইজ এ হিউজ ডিফারেন্সেস। একজন আইপিজি হিসেবে যদি কেউ আমাকে হসপিটালে যদি অ্যাকসেপ্ট করে, দে হ্যাভ টু গিভ মি আ লট অফ ট্রেনিং to me to get used to be competitive with that environment, to work in a hospital pharmacy as a hospital pharmacist. Whereas a local grad আপনার easily করতে পারছে। But আমি বলবো যে this is not the end. An international pharmacy graduate, if it wants, they can focus on certain point. First of all, they have to apply, continuously apply. Is it the center heart of the city, or is it the rural area, wherever it is? Any kind of hospital practice, আপনার job opportunity, you have to apply. So it takes time, but one day you will get it. You will get a call. One day you will get a call. But when you get a call, that's the most important thing, that whether we are ready to accept that one. আমার personal experience থেকে আমি বলবো, when I get a license, I thought like I need money. A lot of time I spent, I need money. So I need a full-time job. So I got a full-time job out of Edmonton, out of city, 200 kilometers west. It's a kind of like an 1 hour, 45 minutes driving from the city of Edmonton. I was over there. I mean, a hospital pharmacy জন্য আমি চেষ্টা করছিলাম. And then I got a call. I got an opportunity. But that opportunity comes, it is like around 300 kilometers north of Edmonton. And that the post was the casual pharmacist. So the definition of casual pharmacist is an on-call, maybe 2 hours, 3 hours, you will get the time. They will call you that today is the sick call, you have to come, you have to work. And if you accept, you are okay. Day by day, you get more access. If you deny, then the road is going to be gradually will be closed. At that position, I got a full-time job, and I got a casual pharmacist 300 kilometers away from my places. And it's summer, winter, that's not possible. So when I was talking with a counselor, there is an advisor, ওরা আপনার জন্য অ্যাটাচ করে দেয় যে ঠিক আছে, এই পার্সন কন্টিনিউয়াসলি আপনার আলবার্টা হেলথের জন্য অ্যাপ্লাই করছে, সো লেটস assign one person, one advisor, so that they can help this person successfully to get into the Alberta health system. ওরা আপনার সঙ্গে 1 বছর ধরে কাজ করবে। One of the person was with me for one year, but I was not ready. So the opportunity is there. You don't need any more extra qualification. You just have to update your resume, your experience time to time, and then keep applying. And one day you'll get a call.
থ্যাংক ইউ। শাহিন ভাই আমি একটু মাঝখান থেকে, জয়ফুল কিন্তু আমার ব্যাচমেট, আমরা কিন্তু ওকে, বুঝছেন তো, মানে আমরা কিন্তু আর কি স্কোয়ারে একসাথে ছিলাম, শুধু যে ব্যাচমেট তা না, আমরা স্কোয়ারের মার্কেটিং এ আমি, সবুজ আর জয়ফুল, ওরে আমি অবশ্য জয়ফুল নামে ডাকি না, অন্য নামে ডাকি, যাকে ওইটা এখানে না বললাম। তো জয়ফুলের কাছ থেকে আমি এটা জানতে চাই, আমি আজকে ওর কাছে নতুন শুনলাম, এটা যদি হয় তাহলে তো খুব ভালো। আমি যেটা জানি যে লাইসেন্সের যে আমেরিকাতে সিস্টেম, আমরা যেটা করি আর কি, যে এপিজি দেই, তারপরে ইন্টার্নশিপ করি, ন্যাপলেক্স দেই, এবং তারপরে আমরা লাইসেন্স পাই। এখন যারা গ্র্যাজুয়েট এরা, ওদের ইন্টার্নশিপ করতে হয় না, কারণ ওই যে জয়ফুল যেটা বললো না, যে কমিউনিটি এবং হসপিটাল ফার্মেসি যে রোটেশন করায়, এই আওয়ারটা ওদের যে আগে ইন্টার্নশিপ রিকোয়ারমেন্ট ছিল তার চাইতে অনেক বেশি। এই জন্য ওরা এখানকার গ্র্যাজুয়েটদের জন্য ইন্টার্নশিপের রিকোয়ারমেন্ট তুলে দিচ্ছে। ওরা যেদিন ন্যাপলেক্স পাস করে ইচ্ছে করে তার পরদিনই, মানে যেদিন ওরা গ্র্যাজুয়েশন করে তার পরদিন ওরা ইচ্ছা করে ন্যাপলেক্সে বসে লাইসেন্স পেয়ে যেতে পারে। ওরা নর্মালি এক সপ্তাহের ভিতরে পরীক্ষাটা দিয়ে লাইসেন্স পেয়ে যায়। আর আমেরিকার ভিতরে এক জায়গা থেকে আরেক জায়গায় লাইসেন্স ট্রান্সফার করতে এনএবিপিতে একটা লাইসেন্স ট্রান্সফারের অ্যাপ্লিকেশন করতে হয়। যেমন আমি যখন ফ্লোরিডার লাইসেন্স পাইছি তখন নিউ জার্সির লাইসেন্স নিছি, বা লাইসেন্স ট্রান্সফারের অ্যাপ্লিকেশন করে, নিউ ইয়র্কের লাইসেন্স নিছি, লাইসেন্স ট্রান্সফারের অ্যাপ্লিকেশন করে। এরকম কি কোনো সিস্টেম তাহলে ক্যানাডার জন্য আছে? আমি জয়ফুলের কাছ থেকে প্রথম শুনলাম, আমি এটা আগে শুনি নাই। এইভাবে কি লাইসেন্স ট্রান্সফার করা যায় ক্যানাডা থেকে আমেরিকাতে? No, not exactly. License transfer করা যাবে না ওভাবে। But being a Canadian licensed pharmacist, there are certain things you can get an advantage. আমি খুব টু দ্য পয়েন্ট, আমি আসলে আমার পার্সোনাল ইন্টারেস্ট ছিল না বলে হয়তো আমি যাই না, বাট আমার আমার যে কলিগ লবল ফার্মেসিতে, আমার যে কলিগ, আমার ইমিডিয়েট ফার্মেসি ম্যানেজার ছিলেন নিক, সে এখানকার লোকাল গ্র্যাড, অন দ্য টপ অফ দ্যাট সে এখানে ফার্মডি কমপ্লিট করছে, ওয়ান ইয়ার প্রোগ্রাম আফটার দ্য মাস্টার্স। ফার্মডি কমপ্লিট করার পরে সে ওখানে লাইসেন্সিং যে এক্সাম আছে সেটা ক্লিয়ার করছে। অ্যান্ড নাও মাস ছয়েক আগে, গত বছর মে মাসের দিকে সে মুভ করে গেছে, সে এখন ফ্লোরিডাতে ওয়ান অফ দ্য হেলথ আচ্ছা সেন্টারে আমি সে বুঝছি, কাজ তুই করছে। যেটা বলতেছিস সেটা হচ্ছে যে ওই যে ওরা, মানে যেখানে ইন্টারন্যাশনাল ফার্মাসিস্ট বলে, ওইখানে কিন্তু আসলে ইন্টারন্যাশনাল নাই, এসিপি অ্যাপ্রুভড ইউনিভার্সিটির গ্রাজুয়েশন থাকতে হয়। মানে ওই যে ন্যাপলেক্সের জন্য যে এটা ইন্টারন্যাশনাল ফার্মাসিস্টের কোঠায় যে আমরা যে এপিজি বা করি, এটা যদি কেউ স্কেপ করতে চায় তাহলে সেদি মানে ওইরকম কোনো ইউনিভার্সিটিতে পড়ে যেটা এসিপি অ্যাপ্রুভড, আমেরিকান কলেজ অফ ফার্মেসি এডুকেশন, ওই ইউনিভার্সিটি যদি ওদের ফার্মেসি কারিকুলাম যদি এই এসিপি দিয়ে অ্যাপ্রুভড হয়, তাহলে বোধহয় ওখানকার গ্র্যাজুয়েটরা আর ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হিসাবে কনসিডার্ড হয় না। এই জিনিসটা আমি রিসেন্টলি রাইট, জানার চেষ্টা রাইট, করছিলাম, ওই বিকজ যে আমি বেশ কয়েকজনকে জানিয়ে দেবো যে আমাদের এখানে ইউনিভার্সিটি অফ আলবার্টার যারা স্টুডেন্ট ছিল, দে আর প্র্যাকটিসিং রাইট নাও ইন মন্টানা। তো মানে ওরা তো ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হিসেবে কনসিডার্ড হয় না, নো, ওরা কনসিডার্ড হয় হচ্ছে ক্যানাডিয়ান রেগুলার গ্র্যাজুয়েটের মতোই, জাস্ট যেহেতু ওদের ফার্মাসি ইউনিভার্সিটিতে এসিপি দিয়ে এসিপিই দিয়ে অ্যাপ্রুভড, এই জন্য রেজিস্টার্ড, ওদের রাইট, এই জন্য ওরা ওই ওই ট্র্যাকে যেতে হয় না আর কি। এক্স্যাক্টলি, এখানে একটা ব্যাপার, শাহিন ভাই আপনাকে বলতেছিলাম যে এই যে মজিদ ভাই আমাদের সিনিয়র, দুই একবার সিনিয়র, ঢাকা ইউনিভার্সিটির টিচার আপনার, এখন এখন প্রফেসর। তো উনি যখন রিসেন্টলি কিছু কদিন আগে ফেসবুকে পোস্ট করছিলেন, তখন দেখলাম উনি মিডল ইস্টের কোনো একটা দেশ হয়ে গেছিলেন, ওইখানে একটা ইউনিভার্সিটি উনি গেছেন, দেখলাম যে ওইটা এসিপি অ্যাপ্রুভড একটা ফার্মেসি কারিকুলাম ওই ইউনিভার্সিটিতে আছে। এই জিনিসটা বাংলাদেশের বোধহয় খুব সিরিয়াসলি মাথায় ঢুকানো দরকার, যে ওই এসিপি অ্যাপ্রুভড কিছু মানে ফার্মডি প্রোগ্রাম কিভাবে বাংলাদেশে চালু করা যায়। কারণ তাইলে হয়তো ওই যে জয়ফুল যে কথাটা বলতেছে যে কানাডা থেকে পড়াশোনা করে সরাসরি এখানে ফ্লোরিডায় চলে আসে, তাহলে ওই রকম বেনিফিট হয়তো বাংলাদেশও বাংলাদেশ থেকে পাইতে পারে, যদি কোনো ফার্মেসি ইউনিভার্সিটিকে এসিপি অ্যাপ্রুভ ফার্মেসি কারিকুলামের আন্ডারে আনতে পারে। আমি এটা এখনো 100% শিওর না, বাট সামবডি হ্যাজ টু গেট মোর ইনফরমেশন অন দ্যাট। ইনশাল্লাহ আশা করি আসবে এটা। আমাদের যেহেতু ফার্মাসিস্ট একজন সংসদে গিয়েছেন, নাসের রাইট। শাহরিয়ার জাহেদি ভাই, উনি আশা করি যে সেই জিনিসগুলো আস্তে আস্তে নিয়ে আসবেন। আমি দৃঢ় বিশ্বাস যে আগামী 5 বছরে বাংলাদেশের ফার্মেসি প্রফেশনে অনেক পরিবর্তন আসবে বলে মনে হচ্ছে আর কি। আচ্ছা রহমান, তোমার কাছে আমার একটি প্রশ্ন। তুমি there was an option for you to hospital pharmacist and community pharmacist, am I right for you? না, আমি আসলে ওয়ালগ্রিনসে 6 বছর ছিলাম, বাট ইট ওয়াজ টু স্ট্রেসফুল ফর মি। মানে আমি একটা সময় পুরা রিটেলে পুরো ফেড আপ হয়ে গেছিলাম। আমি প্রায় বাংলাদেশে চলে যাওয়ার মতো ডিসিশন নিয়ে নিয়েছিলাম যে আমি ইদার গেট এ জব ইন হসপিটাল অর আই এম গোইং টু গো ব্যাক টু বাংলাদেশ। আমার এরকম একটা ফ্রাস্ট্রেশন চলে আসছিল। তো ওই সময় আমি বললাম না যে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে থাকতে হবে,
কোনো এক জায়গায় পেয়ে গেলে পরে তখন বাছ বিচার করা যাবে না। তো আমি তখন রাইট। গণহারে বিভিন্ন হসপিটালে এপ্লাই করতেছিলাম। তো বুঝতে পারছি। তোমরা ২ টা বন্ধু, তোমাদের দুজনের স্ট্রেস লেভেল ভিন্ন রকমের। তো তুমি মানে পেশেন্ট স্ট্রেস নিতে পারো না মানে ওভার দ্য কাউন্টার, আর জয়ফুল হি লাভস পেশেন্ট স্ট্রেস ওভার দ্য কাউন্টার। আমার কাছে যেটা মনে হচ্ছে। এটা হচ্ছে শাহিন ভাই, সাদাত যেটা বললো, এটা হচ্ছে প্যাশন। হোয়াট ইউ লাইক। আমি জানি আপনি কথা বলতে পছন্দ করেন। ইফ ইউ ডু এ জব যেখানে আপনার ডেস্ক জব করতে হবে, you don't have enough people to Communication, interact, public you'll not get interaction. entertained. So that's the main thing. জিনিসটা এমন না যে um, আমি পার্সোনালি কথা বলতে খুব পছন্দ করি, মানুষের সাথে এঙ্গেজ হতে খুব পছন্দ করি। I mean, personally, আমার attitude is a little bit different than that. But if you talk about the profession, that the thing I like. I like to talk with the patient, and I'm restless. আপনি যদি আধা ঘন্টাও যদি আপনি কোনো একটা জিনিস নিয়ে আপনার সাথে আমার সাথে কথা বলতে থাকেন, কোনো একটা ইস্যু নিয়ে, I'm okay with that one. But personally হয়তো আপনার সাথে আমি 30 minutes কথা বলতে পারবো না। But when it comes পেশেন্টের সাথে you can right, but when consult, it comes to a kind of professional part, counseling. I feel like I like that one. That's a And part that's of one of your the part. profession. Yeah, that's true. এই মুহূর্তে যদি শাহিন ভাই কথা বলেন যে আপনি স্কোপ অফ ফার্মাসিস্টের কথা বলছেন কানাডাতে, দিস ইজ হিউজ, দিস ইজ সিম্পলি হিউজ। 5 or 6 অলসো years ইন before, আমেরিকা হিউজ স্কোপ। right, শাহিন ভাই, অনেক ফার্মাসিস্টের জব। আপনি যেখানে ঢুকেন, ওয়েবসাইটে ঢুকেন, হাজার হাজার ফার্মাসিস্টের জব পড়ে রয়েছে আর কি। আমরা আমরা আইসা আমরা লাইসেন্স, আরেকটা আমরা প্রোগ্রাম করব। লাইসেন্স নিয়ে আসতে আমাকে পারতেছি না। একজন বলেছে এখানে কিছু প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স নিয়ে একটু আসার জন্য, তোমাদের কিছু কথা বলার জন্য একজন দর্শক বলেছে, মেজবা বলেছে যে ঠিক আছে, যদি আমাদের মানে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, লাইফ এক্সপেরিয়েন্স নিয়ে যদি কিছু কথা বলা যায়, কিছু ঘটনা নিয়ে যদি কথা বলা যায়। তো প্রশ্ন হচ্ছে কি আমার কাছে, যে রহমানের কাছে, রহমান, বিকজ at the end of like in all profession, everybody is looking for money, either doctors, pharmacists, engineer, everyone. So how did you enjoy between the Walgreen and the hospital pharmacies? Which one is better for you? Not in terms of job, in terms of salary. মানে অ্যাট দ্য বিগিনিং যখন আমি জয়েন করছি তখন একটু কম ছিল ওয়ালগিনের চাইতে, কিন্তু এখন ওইটা নাই। বরঞ্চ হয়তো আমি এখন হয়তো ওয়ালগিনের চাইতে আরো বেশি মেক করি। সো এটা ইনিশিয়ালি একটু থাকে, কিন্তু বছর বছর যে ওরা দেয়, কি বলে, ইনক্রিমেন্ট দেয়, ওটা পরে যেয়ে দেখা যায় রিটেলকে ওভারটেক করে যায়। সো ইটস নট ওইখানে, মানে ওই যে প্রথম যে আমাকে একটু কমে নিল, ওইটা ধরে থাকার দরকার নেই, পরে এটা হয়ে যায়। তো এখানে শাহিন ভাই আপনি যেটা বলতেছেন যে ওদেরকে যে অ্যাঙ্গেলে কোশ্চেনটা করতেছেন, এটা যদি আমি আমেরিকার প্রেক্ষাপটে আনসার দিই, আপনাদের সিচুয়েশন আর আমেরিকার সিচুয়েশনটা আলাদা। কারণ কানাডাতে যেই আসে স্টুডেন্ট এবং বা যেই আপনার পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে আসে, ওদের কিন্তু ওই যে আইনের যে একটা বাধা আছে না, যে জব করতে পারা বা না করা, মানে ওইখানে এসে জব পাবে কি পাবে না ওইটার একটা ই, মানে কোয়ালিফাই করে কিনা। কিন্তু আমেরিকাতে প্রবলেম হয় যে যেটা ওই স্টুডেন্টদের যে বাইরে জব করতে পারে না, এরকম একটা যে কি বলে এটা চেঞ্জে দেয়া আছে আরকি। এইটাই বড় ফ্যাক্টর হয়ে যায়। আপনি অনেক ভালো, ভালো জব দেখবেন, আপনি অনেক আপনার কোয়ালিফিকেশন করবে। যে হায়ার করতে চায় সেও আপনাকে লাইক করবে। দেখবে যে ও এই এমপ্লয়িটা পাইলে তো আমার খুবই ভালো হইতো। কিন্তু ওই যে একটা যে আইএনএস, এখানে যে কি বলে, ইমিগ্রেশন ন্যাচারালাইজেশন সার্ভিসেস বোধহয়, হ্যাঁ, আইএনএস, এসব টার্ম ভুলে গেছি। অনেকদিন ধরে ইউএস সিটিজেন তো ওই পদগুলা পার হয়ে আসছে, তো ওগুলা এখন আর অতটা মনে যায়। ওই আইএনএস এর যেটা রুল করে দেয়া আছে যে স্টুডেন্টরা বাইরে কাজ করতে পারবে না, এটা হচ্ছে সবচাইতে আপনার ডিসাইডিং ফ্যাক্টর আমেরিকার ক্ষেত্রে। তো এইজন্য বাংলাদেশ থেকে যারা আমেরিকাতে আসতে চাইবে তাদের ২ লাইনে চিন্তা করা দরকার। এক হচ্ছে যে আমি একটা অ্যাসিস্ট্যান্টশিপ নিয়ে, কারণ আমরা তো ম্যাক্সিমাম স্টুডেন্ট হিসাবে আসি। আর যারা ফ্যামিলি কোটায় আসে তাদের আলাদা। যেমন যে কারো বউ হয়ে আসছে বা কারো জামাই হয়ে আসছে, বা আ ধরেন যে বাবা-মা অনেক আগে এপ্লাই করে রাখছিল, তার থ্রুতে আসে। ওইগুলা খুব কম সিনারিও। ওইটার সিনারিও আলাদা। ওইটা যদি কেউ আসে, তার আমেরিকা তার জন্য হেভেন। সে যেখানে যা খুশি, সে দরকার হয় বিল গেটস হয়ে যাক বা হয়ে যাক, কি বলে, মার্ক জুকারবার্গ হয়ে যাক, তারে কেউ আটকাইতেছে না। তার জন্য সব আমেরিকা পুরাই খোলা। কিন্তু আমরা যারা আসি, যে আমরা যারা স্টুডেন্ট হিসাবে আসি, আমাদের ওই ১ম এ একটা বড় স্ট্রাগল ছিল যে ওই যে আইনের যে একটা বাধা দেয়া আছে। তো এজন্য আমার সাজেশন হলো স্টুডেন্টদের ১ম এ বুঝে নেয়া যে আমি অ্যাসিস্ট্যান্টশিপ নিয়ে আমেরিকাতে কোনো একটা ইউনিভার্সিটিতে ঢুকতে পারতেছি কিনা।
আর যদি কারো কাছে যে অনেক টাকা থাকে, এখন বাংলাদেশে অনেক মানুষের পকেটে টাকা আছে। আপনিও জানেন, আমিও জানি। I don't know what source or when or how they got it, but if they have it, যদি কারো থাকে, তাহলে একটা জিনিস তারা চিন্তা করতে পারে যে এই আমেরিকাতে যদি আমি মাস্টার্স করতে যাইতেছি বা পিএইচডি করতে যাইতেছি, আমার টাইম লাগতেছে। কিন্তু আমি যদি ফার্ম ডি করতে আসতে পারি, আমেরিকাতে এখন কিন্তু অনেক এরকম প্রাইভেট ইউনিভার্সিটি আছে, বুঝছেন? যেগুলোতে যদিও ওরা বলে ৩ বছর, মানে ফার্ম ডি কোর্সটা ৩ বছর, কিন্তু আসলে আপনাকে ২ বছরের ভিতরেই ফার্ম ডি করে ওরা বের করে দিবে। ওই যে একটু আগে যে আমি আর যখন এসিপিএ এর কথা বলতেছিলাম না, যে সিপিএ সার্টিফাইড একটা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট করলে তারা আর এই ট্র্যাকে যাইতে হয় না। তো ও যে এখন ফার্ম ডিটা করবে ওইরকম একটা প্রাইভেট ইউনিভার্সিটি বা যে ইউনিভার্সিটি হোক, গভর্নমেন্টে তো ডিফিকাল্ট হবে পাওয়া, কারণ অ্যাসিস্ট্যান্টশিপ দিবে না, ইভেন প্রাইভেটও দিবে না। কিন্তু কারো যদি টাকা থাকে, এবার সে যদি ২ বছরের ভিতরে যদি এই ফার্ম ডিটা করে ফেলতে পারে, যদিও কাগজে কলমে বলে ৩ বছর, কিন্তু ইউনিভার্সিটি আসলে হয়তো একটু হ্রাস করলে ২ বছরে তাকে ফার্ম ডি করায় দিতে পারে। যদি সে দেয়, তাহলে কিন্তু সে আবার স্টেট ন্যাপলেক্স দিয়ে ওই যে পিজি ওগুলা কিন্তু লাগবে না, ইন্টার্নশিপ লাগবে না। সে কিন্তু সরাসরি আপনার ওই এখানকার গ্র্যাজুয়েটরা যেরকম যেদিন গ্র্যাজুয়েট করে তার পরদিনই ন্যাপলেক্স বসতে পারে, সেও কিন্তু এরকম আপনার করতে পারবে। কি বলে, গ্র্যাজুয়েশনের পরপরই ফার্ম ডি করার পরপরই ২ বছর করার পর সে লাইসেন্স পরীক্ষা দিয়ে এখানকার ফার্মাসি যেতে হবে। এই ট্র্যাকটা বাংলাদেশে অনেকেই বুঝতেছে না। যদি কারো কাছে টাকা থাকে এবং সে যে মনে করে যে না, আমেরিকাতে এসে আমি এটা পারবো এটা করতে, তো তাহলে এই পিএইচডি পোস্ট ডকের জন্য ভর্তির চেষ্টা না করে সরাসরি ওই ইউনিভার্সিটি গুলোতে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বুঝে যাবো। বা আমি এরকম একজন টিচারকে নিয়ে একটা প্রোগ্রাম করার চেষ্টা করতেছি, ও ডিটেল এগুলো বলতে পারবে, আমাদের জুনিয়র, খুব বেশি জুনিয়র না। তো ও ওগুলা ডিটেল বলতে পারবে যে কিভাবে ওই ইউনিভার্সিটি ওরা ওরা ফার্ম ডি করে সরাসরি লাইসেন্স করে ফেলতে পারবে। ধন্যবাদ রহমান। আমরা চেষ্টা করবো যে সামনে আরো কিছু প্রোগ্রাম করার জন্য। আমি জানি যে অনেকে আরো অনেক কিছু জানতে চাচ্ছে। তোমাদের দুজনকে ধন্যবাদ। আমি এখন সাদাতের কাছে জানতে চাচ্ছি যে সাদাত তো স্টুডেন্ট থেকে যোগ দিয়েছে রিসার্চে, তারপরে সে মাস্টার্স করলো, পিএইচডি করলো। এখন যদি কোনো ফার্মাসিস্ট যদি বাংলাদেশ থেকে আসার পরে এখান থেকে যদি তারা যদি কোনো রিসার্চে যদি যোগ দিতে চায়, বা স্টুডেন্ট না হয়ে কি কোনো ধরনের রিসার্চে যাওয়ার যদি চিন্তা ভাবনা করে, তাহলে সেখানে স্টেপগুলো কি হতে পারে, একটু সংক্ষেপে যদি বলো। ধন্যবাদ শাহিন ভাই। আসলে শর্টকাট কিংবা সহজ কোনো উপায় নাই। বেসিক্যালি আপনাকে প্রুফ করতে হবে যে আপনি রিসার্চে ইন্টারেস্টেড, এবং আপনার কাজকর্মগুলা বিভিন্ন ভালো ভালো জার্নালগুলোতে পাবলিশ করতে হবে। এবং পাবলিশ করার মানে হচ্ছে যে আপনি এই বিষয়ে এক্সপার্ট। আপনি ধরেন ৪ বছর পিএইচডি করলেন, মাস্টার্স করলেন, আপনি আপনার থিসিস নিয়ে কাউকে বলতে পারবেন না যে আমি অনেক কাজ জানি কিংবা পারি। তো এট দ্য এন্ড আপনাকে যেটা করতে হবে যে ইউ হ্যাভ টু পাবলিশ ইউর ওয়ার্ক ইন এ রিপুটেড জার্নাল, যেটা রিফ্লেক্ট করবে যে আপনি ওই বিষয়ে এক্সপার্ট এবং ওই বিষয়ে জানেন। তো ওই লেভেলে আপনাকে পৌঁছাতে হবে, এবং ওই লেভেল পর্যন্ত আপনাকে গিয়ে প্রুফ করতে হবে যে ইউ আর ক্যাপেবল টু ডু সামথিং ইন রিসার্চ। Then the most important thing is communication and networking in this area. আপনার অবশ্যই নেটওয়ার্কিং এবং কমিউনিকেশনটা যদি ভালো না হয়, এই দিকে ইন্ডাস্ট্রিগুলোতে আপনার জব পাওয়া একটু ডিফিকাল্ট। আর কানাডিয়ান ডিগ্রি কিংবা ইউএস ডিগ্রি না থাকলে যেই সমস্যাটা হয়, সেই ক্ষেত্রে জবের ক্ষেত্রে যেটা কনসিডার করে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স কিংবা এক্সপার্টিস ইন দ্যাট পার্টিকুলার এরিয়া কিংবা ফিল্ড অফ দ্যাট কাইন্ড অফ রিসার্চ। তো সেই ক্ষেত্রে আপনি সরাসরি অ্যাপ্লাই করতে পারেন, এবং বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং বায়োটেক কোম্পানিগুলোতে অনেক অপশন আছে, যেমন আপনার কিউসি, কিউএ, রেগুলেটরি, তারপরে আপনার মাইক্রোবায়োলজি, অনেকগুলো ডিপার্টমেন্ট আছে যেগুলোতে আপনার মানে অনেক এন্ট্রি লেভেল জবও আপনার অ্যাপ্লাই করা সম্ভব, যদি আপনি এখানে ডিগ্রি নাও থাকে তাও আপনার পসিবল। জাস্ট ওই ক্ষেত্রে নেটওয়ার্কিং এবং কমিউনিকেশন খুব ইম্পর্টেন্ট। তোমার কাছে আমার একটু প্রশ্ন যে যে রেগুলেটরি, কোয়ালিটি কন্ট্রোল এবং অন্যান্য যে সেক্টরগুলোতে যে জবগুলো আছে, এখানে যারা বসবাস করছে বা বাংলাদেশ থেকে যারা আসছে, আমার যতটুকু মনে হয় তারা যদি এখানে এই ধরনের রিলেটেড যদি কোনো একটা কোর্স করে নেয়, দ্যাট উইল মাচ হেল্প মোর টু জাস্ট লাইক ইন দেয়ার অ্যাপ্লিকেশন। তো তুমি এটা আপনি খুব ভালো বলেছেন। সেই ক্ষেত্রে যেটা সুবিধা হয়, যদি কোর্স করে নিলে কানাডিয়ান কিংবা ইউএস কোম্পানিগুলো, ইউএস এডুকেশন সিস্টেমগুলোতে যেটা একটা বেনিফিট, সেটা হচ্ছে যে আপনার প্লেসমেন্টের একটা সুযোগ থাকে।
এবং বিভিন্ন কোম্পানিগুলোতে ইন্টার্নশিপ কিংবা প্লেসমেন্টের অপশনগুলো পাওয়া যায়, এবং ওইটা আপনার এখানে কোর্স করলে খুব অ্যাডভান্টেজ একটা পাওয়া যায়। সেই অ্যাডভান্টেজ নিয়ে আপনার কোনো জায়গায় পরবর্তীতে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে এবং প্লেসমেন্ট থাকে, একটা নির্দিষ্ট সার্টেন টাইমে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে, সেই এক্সপিরিয়েন্স দেখিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং আপনার জব পাওয়াটা খুব ইজি হয়। দেখা যায় যে সমস্ত জায়গাগুলোতে আমরা প্লেসমেন্ট পাই কিংবা ইন্টার্নশিপ করার সুযোগ পাই, ওই কোম্পানিগুলোতেই দেখা যায় যে এন্ট্রি লেভেল জবগুলোতে তারা শুরু করেন। আচ্ছা, এখানে কিন্তু মুক্ত আলোচনা, জয়ফুল রহমান। তো তোমরা ইউ ক্যান পার্টিসিপেট রাইট নাও, উই আর এট দ্য এন্ড অফ দ্য প্রোগ্রাম, উই ক্যান পার্টিসিপেট জাস্ট লাইক অ্যান ওপেন ডিসকাশন, যেখানে তোমরা যদি তোমাদের নলেজটা যদি একটু শেয়ার করতে চাও আমি শুরু করব। প্লিজ। স্কোপের কথা বলছি, ফার্মাসি প্রফেশন রাইট নাও ইন কানাডা ইজ এ হিউজ বুমিং প্রফেশন, দের ইজ এ হিউজ ডিমান্ড। আমার মনে হয় যে 7 or 8 years বিফোর, যখন আপনার ক্যানাডিয়ান ইমিগ্রেশন সিস্টেমে ফার্মাসিকে, আপনার ফার্মাসিস্টকে এনওসি থেকে যখন আপনার অফ করে দিল, based on the Canadian labor market, they changed their demand, and then they opened the provincial nominee program to find out the right people for the individual provinces. Since that time is a huge demanding profession, because right now বাংলাদেশ থেকে যদি এখানে কেউ আসতে চায় ফার্মাসিস্ট প্রফেশন দিয়ে, ফার্মাসিস্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে, এখানে ইমিগ্রেশনের মধ্য দিয়ে আসা সম্ভব না। ইট হ্যাজ টু বি ইন এ ডিফারেন্ট রুট। So most important thing to find out a way that how you can entrench, how you can get into Canada within much relevant or more closer subject or profession Canadaর মধ্যে আসার জন্য। This is the most important thing. Once they are here, গত 5-7 বছরে যেহেতু আপনার কোনো বাইরে থেকে কোনো আইপিজি আপনার ডিরেক্টলি এন্ট্রেন্স নিতে পারছে না, সো উই হ্যাভ এ হিউজ ক্রাইসিস অফ দ্য লোকাল ডিম্যান্ড। ক্যানাডিয়ান যে আপনার 8 or 9 স্কুল অফ ফার্মেসি প্রোগ্রাম আছে, এরা বছরে যে পরিমাণ ফার্মাসিস্ট প্রতি বছর রেজিস্টার্ড হয়ে বের হয়ে আসে, কম্পেয়ার টু দ্য ডিম্যান্ড ইন ওভারঅল ক্যানাডা is a huge discrepancy, is the huge differences. আমি এমনও দেখছি আমার চেইনে, এটা লবল এবং শপার্স ড্রাগমার্ট, থ্রুআউট দ্য কানাডা we have a like 2700 outlet, 2700 store combinedly. This is one of the largest retail. 7 days, a new recruitment, work for 7 days, and after the 7 days, you decide, no, I don't want to continue this job. So আপনাকে বুঝতে হবে যে জব মার্কেটে কি পরিমাণ এক্সেস বা অপরচুনিটি থাকলে in 7 days I can make a decision that I don't want to continue this job. I have a better option for that one. So it's a huge one. শুধু উচিত হচ্ছে find out a way to get into Canada, find out a way to get connected with them. জয়ফুল, আগে আমরা যেভাবে অ্যাপ্লাই করতাম, যে আমিও কানাডার ইমিগ্রেশনে অ্যাপ্লাই করছি, আমার পাসপোর্টে ছিল কিন্তু আমি ল্যান্ডিং করতে আসি নাই, তো ওই ফার্মেসি প্রফেশন দিয়ে কি পাওয়া যাবে না পিআর? No, is a different now. That NOC skilled migration, যেটা আমি যেটা করে আসছি বা তুই যেটার কথা বলতেছিস, আমাদের সময় যেটা ছিল, আমি সাজ্জাদ সবাই যারা যে পদ্ধতির মধ্যে দিয়ে আসছি, that system is gone now. With the pharmacist, as because it is not in the NOC list, so you can't. আমাদের এই ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি ডিরেক্টলি করতে পারবো না। তাহলে কিভাবে অ্যাপ্লাই করবে? আমি অবশ্য ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি চেষ্টা করব যে একজন ইমিগ্রেশন এক্সপার্টিজ কাউকে নিয়ে এসে, যে বর্তমানে অনেক চেঞ্জ হয়েছে, জাস্ট 20 years back the way that I came, that যেটা জয়ফুল বললো, আমরা তো এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে। আমি একজন ইমিগ্রেশন এক্সপার্টিজ কে নিয়ে আসবো, আমি ইন ফিউচার নিয়ে এসে যে স্কোপ গুলোকে ফার্মাসিস্টদের জন্য কি ধরনের স্কোপ, তারা কিভাবে আসতে পারে, তারা কেউ কি ভিজিট ভিসা এসে কি তারা কি কন্টিনিউ করতে পারে কিনা, বা এই ধরনের জিনিসগুলো নিয়ে আমরা ভবিষ্যতে আলোচনা করব। And again, just one moment. Again, Shanbhai, practice of pharmacy is so exciting now, so exciting, unbelievable. আমরা কখনো চিন্তাও করি না যে ফার্মাসিস্ট প্র্যাকটিস লেভেল এই পর্যায়ে যেতে পারে। নাও আমি প্রেসক্রাইবিং ফার্মাসিস্ট, আমাদের এখানে বলে হচ্ছে এপিএ, এডিশনাল প্রেসক্রাইবিং অথরিটি। আপনার সার্টেন আপনাকে রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হয় টু গেট এলিজিবল টু বি এ প্রেসক্রাইবিং ফার্মাসিস্ট। আপনি অনেকভাবে আপনি পেশেন্টকে আপনি হেল্প করতে পারেন। ইউ হ্যাভ এ লায়াবিলিটিস, বাট ইউ হ্যাভ এন অপরচুনিটি অ্যাজ ওয়েল, যে আপনি আপনার ক্লিনিক্যাল নলেজ, আপনি আপনার প্রফেশনের যে প্যাশন, পেশেন্টকে হেল্প করা, কেয়ার করা, positive outcome ensure kora, support kora, you can do. Alberta is the leading province in Canada when it comes to a scope of pharmacist.
throughout the Canada, among all the provinces, Alberta pharmacist-এর যে পরিমাণ scope এবং access দেয়া আছে prescribing plus supporting the patient care, there is no other province in Canada have that kind of জয়পুর, support. আমি একটু তোর সাথে এখানে বলি আগে, তুই যেটা বললে যে এই বেনিফিটটা কিন্তু বা এতটা কিন্তু আমেরিকাতেও ফার্মাসিস্টদের ইটা বাড়ে নাই, মানে প্রেসক্রাইবিং অথরিটি বা এটা বাড়ে নাই, একটু একটু হয়েছে, বাট উই আর ফার বিহাইন্ড দ্যান কানাডা ইন দিস রেসপেক্ট। হয়তো হয়তো আমেরিকাতে ডাক্তাররা অতটা ফার্মাসিস্টদের এখনো উঠতে দিতে চায় না দেখে হয়তো একটু পিছানো আছে, কিন্তু একটা মুভমেন্ট চলতেছে, কিন্তু কানাডায় অনেক আগানো এটা আমেরিকার তুলনায়। এটা তো এটা বলতেছে আমি জন্য তোদের এই নলেজটা তোরা যেহেতু বাংলাদেশ কিছুই করতে পারতেছে না, বাংলাদেশ রিটেলেও কোনো অ্যাক্সেস দিতে পারতেছে না, ইস্যুও পারতেছে না, হসপিটালেও পারতেছে না, তোরা যেটা যেই কোর্সগুলা করার মাধ্যমে বা যে ট্রেনিংগুলো নেওয়ার মাধ্যমে এই এই মানে প্রেসক্রিপশন লেখার যোগ্যতাটা অর্জন করছে, যে ট্রেনিংগুলা, এই ট্রেনিংগুলা বা এই যোগ্যতাটা কিভাবে বাংলাদেশের ফার্মাসিস্টদের কাছে পাঠানো যায় যাতে ওরা ওইখানে বাংলাদেশের ফার্মাসি প্রফেশনকে একটু এস্টাবলিশ করতে পারে, এটা তোরা একটু চিন্তা করতে পারিস। Right, it's okay. It's okay. That's a very good point. I think down the line, we will get more details. Until now, it is based on the totally clinical practice, but as because it has become part of the organization, now the different franchise or the different retailer, they are basically supporting their employees to be attached with that training program so that they can get more skill to support the patient. Recently, Shandu, আপনি হয়তো শুনেছেন কিনা জানি না, in Alberta, they are saying the pharmacist clinic, a pharmacist running a clinic. The first of its kind, it আপনার introduced হয়েছে Lethbridge. It one of the Loblaw pharmacy invented their total 3 pharmacists. They did the total research. They designed the outline how they're going to do that one, and they ran the pilot program. This was successful, and a বছর Shoppers Drug Mart. Shoppers Drug Mart is launching huge store with a pharmacist clinic. And what does it do? আমি এখানে আপনার প্রায় 3.5 মাস আমি কাজ করেছি। আমার স্টোরে তো আমাকে 40 hours আমাকে কাজ করতে হয়, so I can't spend more time outside. But it's a new topic and I had an interest to know what they are doing, how they are doing. So আমি actually every Friday আমি 8 hours শিফটের জন্য আমি এখান থেকে ক্যালগারি থেকে আমি ড্রাইভ করতাম। It's almost 2 hours 20 minutes driving one way. সকালে যেতাম, 8 hours শিফট করতাম, ইভিনিং এ আবার ড্রাইভ ব্যাক করে চলে আসতাম শুধুমাত্র জানার জন্য। And it's just like a clinic. They had a 5-room, they had a reception, they had a nurse, and it's like a patient. You go there, they will give you the form, you put down details, what are the reason you are there, and then they will guide you to a room 1, 2, 3, 4, 5. So you are room number 1, and then in 5 minutes there is a pharmacist is going over there, and they started talking with the patient, documenting their whatever the details, and then they take time. They come back, sit down in the room, check their references. If they're not comfortable, talk with the other. There is 2 pharmacists all the time. They discuss with each other, find the most acceptable things, and then they go back to the patient, whether it is a prescribing, whether it is an OTC counseling, whatever. And it is so much exciting and be unbelievable যে আপনার হাতে এত কিছু অপশন আপনাকে প্রভিন্স আপনাকে সাপোর্ট করছে এই জিনিসগুলোর জন্য, যেটা আনবিলিভেবল। রিসেন্টলি শানবা আমি রিকোয়েস্ট করবো আপনাকে, ইউ ক্যান pick up some of our juniors in Calgary and in Edmonton. They are fantastic. They are doing very well. Each of the pharmacists, whoever we are here, over the time, they prove their skill. They're the pharmacy manager. So that means I'm a student, I'm the pharmacy manager. I have 3 full-time pharmacists. I have 1 full-time pharmacy tech, 2 full-time pharmacy assistant. I got it to like 10 members. And I deal with everything. I deal with the pharmacy, I deal with the administration, I deal with the prescription and the clinical part. And it's the same thing আপনার আমাদের জুনিয়ররা খুব সাকসেসফুলি শপার্স ড্রাগ মার্ট করছেন। আমি জানি এখানে ফরাদ বাঁধন আছে ক্যালগারিতে, আপনার ইয়েতে ফারহানা আছে, আরো নাজমুল, ওরা আরো অনেকে আছেন। দে আর ডুইং ভেরি এক্সেলেন্ট। আমি রিকোয়েস্ট করবো যে ইফ ইউ গেট টাইম connect with them. I think they have the more details. আমি ফরাদ বাঁধন ওরা আসলে আজকে এই সময়টাতে ওদের কাজ পড়ে গেছে, স্কেডিউল ছিল, যার জন্য আজকে জয়েন করতে পারেনি। আমি ফরাদের সাথে কথাও বলেছিলাম। But honestly, honestly, this is exciting. I would just ask, আমি একটু অ্যাড করতে চাই। আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে অ্যালবার্টা প্রভিন্সে যেটা চেঞ্জ হতে যাচ্ছে আর কি,
যেহেতু we have a shortage of doctor actually for the family physician, so Yeah. actually আমি যে ফ্যামিলি ফিজিশিয়ানের সাথে ছিলাম সেই ফ্যামিলি ফিজিশিয়ান এখন বলতেছে যে না আমি এখন থাকবো না, আমি ওয়াক ইন ক্লিনিকে চলে যাচ্ছি। তো এখন ওরা কি করতেছে যে ওরা কিছু যারা নার্স যারা মাস্টার্স করেছে এবং যারা ফার্মাসিস্ট যারা আছে তাদের কাছে কিছু ইনিশিয়াল পেশেন্টকে তারা ডিস্ট্রিবিউট করে দিবে, যেগুলোতে হসপিটালে যাওয়ার দরকার নেই, ইমার্জেন্সিতে যাওয়ার দরকার নেই, দে ক্যান বি ট্রিটেড বাই দি ফার্মাসিস্ট, দে ক্যান বি ট্রিটেড বাই দি নার্স, দ্য কোয়ালিফাইড নার্স। সো ওই বার্ডেনটা কমে আসবে, ডক্টরের উপরে যে বার্ডেনটা সেটা কমে আসবে। দ্যাটস অ্যান অপরচুনিটি। আমি গতকালও একটা পোস্টিং দেখেছি যে সবাস ডাগমার দে আর লুকিং ফর এ ফুল টাইম ফার্মাসিস্ট ফর দি ক্লিনিক। ইউ আর 100% রাইট। ইয়া এন্ড এটাই বলবো যে কিছু কিছু যারা আসতে চায়, যারা এখানে অলরেডি আছে, there is no point of frustration, honestly. And there is a huge bright future is waiting over there. এবং আপনি চিন্তা করতে পারেন যে আমরা যারা এখানে আছি, over the time everybody got successful. So I mean what they are scared for? আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি ভয় পাবেন কেন? আপনি we grow up in the same environment, we grow up in the same country. Maybe it's the universities that are different, but I don't think so that too much matters. It matters, but it is not too much important factor. So I wish, let them come. We want to support them. Anybody wants to come, they're very welcome. They're very welcome. I don't have any problem to share my experience, to support them, to connect them within relevant places. আপনাকে আমি বলতে পারি যে আমার যেখানে আমার যে স্টোর, I have a student. She was back in the country. She was a doctor, and it's just a year. তারা এখানে এসে হাজব্যান্ড এখানে ইউনিভার্সিটি অফ ক্যালগারিতে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, ওনার ডক্টর ব্যাকগ্রাউন্ড। 1 year, the last month they celebrate their 1 year. Now she is working almost full time in our store, and she is such a capable person. এবং আমি শুধু এটাই বলবো যে ইউ হ্যাভ এ লট অফ পটেনশিয়াল। এক বছর ওদেরকে মানে আমি সেই সময় রিক্রুট করতেছিলাম, অ্যাডভার্টাইজমেন্ট ছিল, they just submit the resume, and when I'm screening the resume, I saw the background. I mean, নাম দেখে বুঝছি যে this is from our people. আমি নিজে ফোন করে ইংলিশ দিয়ে শুরু করছি, 2 মিনিটের মাথায় কথা। 2 ঘন্টার মধ্যে ওরা আমার স্টোরে, আমি কাজ করতেছিলাম, 2 ঘন্টার মধ্যে ওরা স্টোরে এসে উপস্থিত, ভাইয়া আমি এখানে আসছি। ঠিক আছে, দ্যাটস ফাইন। সবকিছু সাপোর্ট করছে। I picked her and we trained her. She is working so wonderful. So আমি বলবো যে সে আপনার ঢাকা মেডিকেলের স্টুডেন্ট না, সে আপনার সলিমুল্লাহ মেডিকেলের স্টুডেন্ট না। So it is the same thing about us. We grow in the same environment. It doesn't matter how we came into this environment, but I think whoever came in this environment, they should trust their gut that they have something, either their passion, either their qualification, or whatever they have something. They have to believe that one, and they are always welcome. Opportunity এত ভালো আছে। Once you become a registered pharmacist, আপনার personal life secured. You're not a millionaire. There is a way to be a millionaire. Okay, there is a way. You had a very successful life. You got a very balanced income. You got a very beautiful environment. You got a travel access wherever you want to go. USA, Canada, Europe, wherever you wanted to go. You can enjoy your life with the 5 years of struggle maximum. So why you will not take that challenges rather than staying in your own country and you are not happy? So whoever wants to come, decide yourself, change your mind, determine, come back, and there is a way. That is the way, and we are qualitative people. আমি শুধু আপনাকে এটুকুই বলতে চাই, এই যে আমার সামনে যে দুজন আছে, আমি বলবো যে these are scholar, these are exception, Shan bhai. Not too many people will be able to reach to their position. It's a passion. It's a huge passion. Sadat ja kore, rural ja kore, this is a huge passion. It's not only a qualification can people reach over there, it's something inherent. Like Jaidi bhai, after all these years, Rosh, healthcare, he wanted to be a political figure. He is there, and I know that one day he will be attached with the health ministry. So that, and I'm expecting that day something will happen. We will get something positive that Rubel is talking about, the update of the pharmacy practice in Bangladesh. আমরা সবাই নিজের কান্ট্রিকে ফিল করি, but bottom line, you have the potential. Canada is the place of potential. You come, we will be there. That's it.
থ্যাংক ইউ জয়ফুল। প্রিয় দর্শকবৃন্দ, আমরা দীর্ঘ সময় ধরে এখানে আছি, আপনারা আমাদের সাথে আছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানটি আমাদের প্রথম অনুষ্ঠান, যে স্কোপ অফ ফার্মাসিস্ট ইন ইউএস এন্ড কানাডা, এই বিষয় নিয়ে আমাদের সাথে 3টা ডিফারেন্ট সেক্টর থেকে কথা বলেছেন, কমিউনিটি ফার্মেসি, হসপিটাল ফার্মেসি এবং রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট থেকে। আপনারা আমাদের এই অনুষ্ঠান থেকে যদি বিন্দু পরিমাণে যদি আপনাদের কোনো ইনফরমেশন আপনাদের ভবিষ্যতের ক্যারিয়ারে আপনাদের ডেভেলপমেন্টে যদি কাজে লেগে থাকে, সেখানে আমাদের এই আজকে এই সময়টুকু দেওয়ার সার্থকতা। আমাদের এখানে যারা আছেন আজকের এই ছুটির দিনে, সাদাত, রহমান এবং জয়ফুল সকলেই আপনাদেরকে আমরা সময় দিয়েছি, আপনাদেরকে উৎসাহিত করছি যে আপনারা আসুন, আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখুন, যে আমরা যে কোনো কাজে আপনাদেরকে হেল্প করার জন্য চেষ্টা করব। আপনারা যে কোনো প্রভিন্সে থাকুন, আমাদের সাথে যদি যোগাযোগ করতে পারেন, আপনারা সেই ধরনের সহযোগিতা পাবেন। জয়ফুল বলেছে, সাদাত বলেছে এবং রহমানও বলেছে, উই আর রেডি টু হেল্প ইউ আউট। এবং আপনারা আসার আগে আপনারা চিন্তা ভাবনা করে আসুন। আজকে আমাদের যে অনুষ্ঠানে যে কথাগুলো হয়েছে, সেগুলো প্রতিটি কথাই খুব মূল্যবান, এবং আপনারা চিন্তা করে স্টেপ নেবেন যে কোথায় কিভাবে কাজ করবেন, আসার আগে কি ধরনের চিন্তা ভাবনা আপনাদের করা উচিত। ভবিষ্যতে আমরা আরেকটা ইমিগ্রেশনের ব্যাপার নিয়ে আমরা একটা কোর্স করব। আমাদের সাথে আরো ফার্মাসিস্ট আছেন এখানে, জাস্ট আমাদের সাথে এখনই আমাদের সাথে করেছেন যে মোহাম্মদ আমিনুল ইসলাম, উনি আমাদের খুবই সিনিয়র ভাই, উনি কোঅপ ফার্মাসিতে ফার্মাসিস্ট হিসেবে কাজ করছেন। আসসালামু আলাইকুম আমিনুল ভাই, আমাদের সাথে অনুষ্ঠানে থাকার জন্য ধন্যবাদ। আমিনুল ভাইকে একদিন নিয়ে আসবো যে এই ফার্মাসিস্টরা কিভাবে এখানে আমরা কাজ করতে পারি। আলটিমেটলি কিন্তু আমরা সবাই সাকসেসফুল হচ্ছি, এখানে আপনাদের ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো কিছু নেই। যেটা জয়ফুল বলেছে, রহমান বলেছে, সাদাত বলেছে, আপনারা আপনাদের গোলে অ্যাচিভ করতে পারবেন যদি আপনাদের ডিটারমিনেশন যেটা যদি থাকে, তাহলে সেটা অবশ্যই একটা নতুন জায়গাতে, নতুন দেশে এসে আপনাদের কিছু স্ট্রাগল করতে হবে। এই স্ট্রাগলটা যেন আপনাদের জন্য না করতে হয়। যেটা রহমান বলেছে, আপনাদের যদি ফাইন্যান্সিয়ালি ইফ ইউ আর রিয়েলি কোয়াইট সলভেন্ট, দেন ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। সো এই ফাইন্যান্সিয়াল প্রবলেমটা যদি আপনাদের যদি প্রবলেম না হয়ে থাকে, তাহলে আপনারা খুব শর্ট টাইমে আপনাদের গোল অ্যাচিভ করতে পারবেন বলে ধন্যবাদ আপনাদেরকে সকলকে। আমি সংক্ষিপ্ত আকারে, জাস্ট অনুষ্ঠান শেষ করার আগে সংক্ষিপ্ত আকারে দর্শকদের উদ্দেশ্যে, আমাদের ফার্মাসিস্টদের উদ্দেশ্যে দুটো কথা বলার জন্য অনুরোধ করছি। এই প্রথমে সাদাত, রহমান এবং জয়ফুলকে। সাদাত প্লিজ। ধন্যবাদ সবাইকে যারা আজকে শুনছেন। আমি খুব আশাবাদী এবং আমি খুব পজিটিভ এই বিষয়ে, যে আপনারা কানাডা এবং ইউএসএ যেখানেই যান না কেন, আমাদের ফার্মাসিস্ট যারা আছেন অবশ্যই আমি বিশ্বাস করি মনে প্রাণে যে তারা ভালো করবেন, এবং আপনাদের জন্য থাকলো হচ্ছে আমার শুভকামনা। ধন্যবাদ। রহমান। আমি যদিও আমেরিকা নিয়ে অনেক কথাবার্তা বলি, কিন্তু আসলে আমার মাথায় সবসময় বাংলাদেশের মানুষজনই বেশি ঘুরে। তো আমি যত কিছুই চিন্তা করি বা যাই করি, বাংলাদেশের মানুষ, গরিব মানুষ, তারা কিভাবে একটু উন্নত হইতে পারে, ওই চিন্তাটা নিয়ে আমি বেশি কথাবার্তা বলার চেষ্টা করি। তো একটা জিনিস হচ্ছে যে আমরা যখন বাইরে আসার চেষ্টা করতেছি, নিজেদেরকে উন্নত করার চেষ্টা করছি, আমরা যেন বাংলাদেশের মানুষের কথা ভুলে না যাই। এবং আমরা যদি ওইখানে আমাদের হেলথ কেয়ারটা ইমপ্রুভ করার চেষ্টা করি, তাহলে আমাদের এদিকে আসার জন্য সুবিধা হবে। আমরা এতক্ষণে আলোচনায় বুঝতে পারছি যে কিভাবে নিজের দেশের হেলথ কেয়ার ইমপ্রুভ হলে বাইরের দেশে এসে এস্টাবলিশড হইতে সুবিধা হয়। তো আমরা এমনভাবে কিছু করার চেষ্টা করি যাতে বাংলাদেশের হেলথ কেয়ারটাও উন্নত হয়, এবং একই সাথে আমরা আমেরিকার দিকে চলে আসলেও ওইখানেও কিছু অবদান রাখতে পারি। ধন্যবাদ। জয়ফুল। অনেকদিন আগে একটা কথা শুনেছিলাম, if you wanted to go to heaven, you have to die first. But nobody wants to die, but everybody wants to go to the heaven. So things are like that. আপনি এখানে আসতে চান is a good future, good place, but you have to cross that road. You have to go through the experience. But honestly, I can tell you, আমার সেদিনের সেই এক্সপিরিয়েন্স গুলো ছিল বলেই আজকে আমি জয়ফুল। So whatever the time you spend to manage your life, everything has a value. আপনার সেই অভিজ্ঞতা যদি না হয়, সেই সময়টা, সেই রোড যদি আপনি ক্রস না করেন, আপনার মধ্যে সেই ম্যাচুরিটি আসবে না। আমি আজকে আমার জয়ফুল, আমি যেভাবে যা কিছু করছি, সেটা আমার পক্ষে সম্ভব হতো না যদি আমি খুব ইজি ওয়েতে আই ক্যান ম্যানেজ দিস পজিশন। সো আমি বলবো যে whatever you do, believe yourselves, you can do that. And
whatever the time you are spending, that is the value that will contribute to your future. So nothing is lost. There is no loss. Everything is good. Everything is positive. Wish you all have a good luck. ধন্যবাদ জয়ফুল, সাদাত এবং রহমান। তোমাদের সকলকে ধন্যবাদ আজকের এই আমাদের ছুটির দিনে আমাদের এই দর্শকদের জন্য সময় দেওয়ার জন্য। আমরা শেষ কথাতে জয়ফুলের কথাটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমাদের শেষ কথাতে আমি এটা বলবো যে আমরা সংগ্রামী মানুষ, আমরা সংগ্রাম করে বড় হয়েছি। আমরা বিদেশে এসেও আমাদের নিজস্ব চিন্তা ভাবনায় আমরা সংগ্রাম করে আমাদের নিজের অধিকারকে প্রতিষ্ঠা করতে পেরেছি আমরা, এবং আপনারাও পারবেন। আপনাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন।